ব্যারিস্টার ফুয়াদ, আমি আপনাকে এবং জনাব আনিস আলমগীরকে একই প্রশ্ন করতে চাই। এই পর্যায়ে একই প্রশ্ন করতে চাই। প্রথমে আনিস ভাইকে দিয়ে শুরু করি। আনিস ভাইকে শুনে আমরা আপনাকে শুনবো, কিন্তু প্রশ্নটি একই। আনিস ভাই, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আমার দুটি প্রশ্ন সরাসরি। এই চুক্তি করার সময় বিএনপি এবং জামাতি ইসলামের সঙ্গে আলোচনা করা হয়েছিল কিনা, যেহেতু চুক্তিটি করা হয়েছিল নির্বাচনের মাত্র 3 দিন আগে, এবং যদি এই চুক্তি দেশের জন্য লাভজনক না হয়, মানে অনেকেই বলছে যে এটা দেশের জন্য লাভজনক না, আপনি বলতে পারেন যে এটা লাভজনক, যদি না হয় তবে এই সরকারের তা বাতিল করা উচিত কিনা, এই প্রশ্নটারও আবার দুটি কখ আছে। কখ হচ্ছে এই চুক্তিটা যদি খারাপ হয় তাহলে তার দায় ডক্টর ইউনূসের পুরোপুরি নিতে হবে না, কিসের হবে কিনা, কিসের ভয়ে বা কাকে সন্তুষ্ট করতে এই চুক্তি তাকে করতে হয়েছিল। আমি একই প্রশ্ন ব্যারিস্টার ফুয়াদের জন্য, কিন্তু আমরা আনিস ভাইকে আগে শুনবো। জনাব আনিস আলমগীর। এই চুক্তিটা যে সময় হয়েছে তার পুরো কৃতিত্ব, পুরো বদনাম সবই তো ডক্টর ইউনূসকে নিতে হবে। এখন তারা যদি বলে, ইতিমধ্যে বলেছেও যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এটা বিএনপি এবং জামাতে ইসলামের সাথে আলাপ করেছিল তারা, বাট জামাতে ইসলাম থেকে আপত্তিও জানানো হয়েছে, না এটা করে না। এটা যেই প্রক্রিয়ায় এই চুক্তিটা আসলে যে ক্লজগুলো এখানে আছে, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি বিএনপি এবং জামাতে ইসলাম এই ধরনের একটা একপেশে চুক্তি কখনোই মেনে নেওয়ার কথা না। কারণ এখানে বাংলাদেশের ইচ্ছা অনিচ্ছাকে জলাঞ্জলি দেওয়া হয়েছে, বাংলাদেশের কৃষকদের স্বার্থ জলাঞ্জলি দেওয়া হয়েছে, বাংলাদেশকে একটা ইউএস পণ্যের ডাম্পিং প্লেস বানানোর চেষ্টা হয়েছে। এখানে সার্বভৌমত্ব হুমকির মুখে। আমি কার থেকে কি কিনবো, এবং আমি যদি এই একই রকম চুক্তি অন্যের সাথে করি তাহলে এই চুক্তি বাতিল করতে পারবে মার্কিন যুক্তরাষ্ট্র, এরকম অনেক ক্লজ আছে। এবং অনেক অপ্রয়োজনীয় পণ্য বাংলাদেশের ঘাড়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, বাংলাদেশ যেটার সক্ষমতাও নাই সেটাও কিনতে বলা হচ্ছে। তো সার্বিকভাবে আমি মনে করি যে এটা এমন একটা চুক্তি যেটা বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে, এবং রাজনৈতিক দল হিসাবে আমি মনে করি না বিএনপি জামাত এত দেশ বিরোধী একটা রাজনৈতিক দল, বিদেশি স্বার্থে তারা এটা তাদের মানতেই হবে। এবং ইউনূস সাহেব ইলেকশনের 2 দিন আগে এটা বা 3 দিন আগে এটা স্বাক্ষর করবেন, সেটাতে তারা সম্মতি দিয়েছিল। এখন আপনার পরে ক্লজগুলোতে আসি, যে কথা আপনি বলছিলেন যে তারা এই চুক্তি বাতিল জি পারে কিনা, আমি মনে করি 100 বার পারার কথা। কারণ তাদের কাছে যদি দেশপ্রেম থাকে, তারা যদি এই দেশের সার্বভৌমত্বকে বিশ্বাস করে, এদেশের জনগণের মানে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন দেখাতে চায়, তাহলে এই চুক্তি বাতিল করা উচিত। আমরা এই একই ধরনের চুক্তি, একই ধরনের জিনিস আমেরিকা আমাদেরকে এর আগেও গিলাতে চেয়েছিল, কিন্তু প্রসঙ্গক্রমে আসে শেখ হাসিনার কথা। শেখ হাসিনা ক্ষমতা হারানোর আগেও বলেছিল যে আমাকে এই চুক্তি করতে বলছে, আমাকে এই স্বার্থ চাচ্ছে, অনেকগুলো কথা উনি বলেছিলেন, যেটা আমরা ওই সময় অত গুরুত্ব দেই নাই। হয়তো ক্ষমতায় যখন থাকে তাদের কথাকে সবসময় যে গুরুত্ব দিতে হবে নট নেসেসারি, আমরা সেই দৃষ্টিভঙ্গিতে বলেছি যে হয়তো আমেরিকার প্রতি ওনার বিদ্বেষের কারণে এটা বলেছে। কিন্তু আজকের প্রেক্ষাপটে আমরা আজকে এই 5 আগস্টের পর থেকে যে সমস্ত কার্যক্রম হচ্ছে, তাই সেগুলোতে আমরা আসলে তো প্রমাণ পাচ্ছি যে এটা আমেরিকার একটু পুতুল সরকার ছিল ডক্টর ইউনূস, এবং আমেরিকার স্বার্থে উনি এই চুক্তিটা করেছেন এবং উনার স্বার্থেই করেছেন। এবং এখনও যদি এটা বাতিল না হয় তাহলে জনগণের কাছে রাজনৈতিক দলগুলো অবশ্যই জবাবদিহি করতে হবে। আনিস ভাই, একটা কথা শুধু পরিষ্কার হয় নাই যে বিএনপি, আপনি একদম স্পষ্ট বলেছেন, কারণ আমি জামায়াতের পক্ষ থেকে এটা বলতে শুনেছি যে এই চুক্তিটার বিষয়ে তাদের আগে কোনো আলাপ হয় নাই, কিন্তু শফিক ভাই মানে গত সরকারের মুখপাত্র আমাকে গত সপ্তাহেও মানে ইন্টারভিউ থেকে বললেন যে খলিলুর রহমানের কাছে তিনি শুনেছেন যে খলিলুর রহমান এই দুজনের সঙ্গে আলাপ আলোচনা করেছেন। মানে কেউ একজন নিশ্চয়ই মিথ্যা কথা বলছেন, হয় খলিলুর রহমান নয় শফিকুর রহমান, কিন্তু বিএনপি বক্তব্যটা অস্বীকার করে নাই যে তাদের সঙ্গে আলোচনা হয়েছে কিনা। কিন্তু আমরা যেটা প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে বিএনপি চুক্তিটা বাতিল করছে না। বিএনপি কেন চুক্তিটা বাতিল করছে না বলে আপনার ধারণা? আমার মনে হয় একটা প্যাকেজ খলিলুর রহমানের সাথে এখানে ইনভলভ আছে। খলিলুর রহমান কেন পররাষ্ট্রমন্ত্রী হবে সেটাও তো একই কোয়েশ্চেন। তাহলে খলিলুর রহমান কি ওই এই ধরনের কোনো গোপন আঘাত করেছে কিনা যে আমি মার্কিন স্বার্থ দেখব, মার্কিনীরা হয়তো বলেছে খলিলুর রহমানকে আপনি দেখেন, সে ধরনের কোনো ঘটনা থাকতে পারে, ওটা অস্বাভাবিক কিছু না। কিন্তু আমি মনে করি যে
বিএনপি যদি আপনি যেটা বললেন যে বিএনপি বলে নাই কিছু, সেটাও মানে নজরে নেওয়ার মতো বিষয়। কারণ সংসদে এত বিষয় নিয়ে কথা হয়, এত কিছু নিয়ে আলাপ হচ্ছে, দেশের মানুষ এটাকে ঘৃণা করে প্রত্যাখ্যান করতে যে চুক্তি, সেটা নিয়ে সরকারি এবং বিরোধী দল মানে কাকতালীয় ভাবে দুই দলের মুখে স্টেপ দিয়ে বসে আছে, তারা কেউ কথা বলে না। আনিস ভাই, এই পয়েন্টটা আমি একটু ব্যারিস্টার ফুয়াদকে মনে রাখতে বলবো তার আলোচনার সময়। ব্যারিস্টার ফুয়াদ, আপনি তো প্রশ্নটা জানেন, আমাদের একজন দর্শক আপনার উদ্দেশ্যে একটা প্রশ্ন করেছেন, সেটাও একটু বলে রাখি আর কি, একবারে প্যাকেজ ডিল। সেটা হচ্ছে জনাব ফুয়াদের কাছে প্রশ্ন, উনি কি আমেরিকার সাথে ইউনুসের বাণিজ্যিক চুক্তি সমর্থন করেন? যদি সমর্থন না করে থাকেন তাহলে ইউনুসকে নিয়ে উনার এখনকার ভাবনা কি? আপনি যদি এই চুক্তিটা, আপনি প্রশ্নটা শুনেছেন, আনিস ভাইয়ের বক্তব্য শুনেছেন, দর্শকের মন্তব্য শুনেছেন, আপনি যদি আমাদের একটু বলেন, কথা বলেন। ধন্যবাদ। চুক্তির সাবস্ট্যান্সে যাবার আগে আমার প্রথম অবজারভেশন হচ্ছে যে এই চুক্তিটাকে কেন্দ্র করে যেই বক্তব্য এবং ইস্যু আমাদের গণমাধ্যমে আসছে, এইটা একটা ইন্ডিয়ান ন্যারেটিভ বলে আমি মনে করি আর কি। কারণ এই চুক্তির মধ্য দিয়ে আপনার এক্সপোর্টের জায়গা থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে যাদের সাথে আমাদের বাইল্যাটারাল ট্রেড আছে, সেটা হচ্ছে ইন্ডিয়া। এবং দেখেন, একটা চুক্তিকে বারবার বলা হচ্ছে ক্ষমতা থেকে যাওয়ার আগে 3 দিন আগে এটা করেছে। আপনারা এটা ভালোভাবে বুঝবেন যে এটার গোড়াটা কোথায় এই বিষয়টার। ট্রাম্প ক্ষমতায় আসার পরে সারা দুনিয়ার উপরে রেসিপ্রোকাল ট্যারিফ চাপায় দিয়েছে, যে তুমি আমার গুডসের উপরে যত শতাংশ ট্যারিফ দিবা, আমি তোমার গুডসের উপর অত শতাংশ ট্যারিফ দেবো। দেয়ার ইজ নো ফ্রি চান্স আর কি। এবং সেটার মাধ্যমে কিন্তু সারা দুনিয়া এফেক্টেড হয়েছে। তার যে হিস্টোরিক্যাল ইউরোপিয়ান অ্যালাইজ, সাউথ আমেরিকা থেকে শুরু করে সব জায়গায়। এবং এই ট্যারিফ ওয়ারে যে নেগোসিয়েশন চলেছে, সেইটা যদি আজকে ভারতের মতো আমাদের উপরে 50% হইতো, তখন আমরা আসলে কি আর্গু করতাম, কোন পয়েন্টে আমরা থাকতাম? তো সেইখানে এই ট্যারিফের জায়গাতে আমরা 19%-এ আমাদের তখন অ্যাডমিনিস্ট্রেশন যারা ছিলেন, বাণিজ্য, ফরেন, সবাই মিলে সেটা করেছেন। এবং আমরা কিন্তু সবাই এটাকে অ্যাপ্রিসিয়েট করেছি যে ট্রাম্পের যে ট্রেড ওয়ার যেটা উনি চাপিয়ে দিয়েছেন সারা দুনিয়াতে, সেখানে এরকম একটা ডিল করতে পারার কারণে। কারণ এইরকম নেগোসিয়েশন এই লেভেলের ট্যারিফে নিয়ে আসতে পারছে খুব কম সংখ্যক দেশ। দ্বিতীয়ত হচ্ছে যে দেখেন, আর্গুমেন্টে দ্বিতীয় আর্গুমেন্টের দরকার, দ্বিতীয় আর্গুমেন্টের কোনো দরকার নাই। আপনি যেহেতু মনে করতেছেন চুক্তিটা ভালো এবং সেটা ইন্ডিয়ান নেগেটিভ, তাহলে তো আর বিএনপি এটা বাতিল করবে কেন? সেটা ঠিকই আছে। না, শেষ আছে, এটা বক্তব্য আছে। না, আমি এই মাঝখানে একটু প্রশ্ন করতে চাই ব্যারিস্টার ফুয়াদ আপনাকে, আপনি অনুমতি দিলে আমি একটু আপনার কাছে একটু দুইটা বিষয় একটু আমি জানতে চাইছিলাম। 1 নম্বর কথা, আপনি বলতেছেন যে বক্তব্য গণমাধ্যমে আসছে তা ইন্ডিয়ান নেগেটিভ। আমি বিনয়ের সাথে আপনার এই বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করি। আমি মনে করি চুক্তিটা খারাপ হয়েছে। আমি আপনাকে পয়েন্ট করে দেখিয়ে দিতে পারবো। আমি 36 পৃষ্ঠা চুক্তিটা পড়েছি, আমার কাছে মনে হচ্ছে এটা খুবই 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 বাজে। আমিও পড়েছি। হ্যাঁ, বাজে চুক্তি হয়েছে। সেকেন্ড, ওই সময় টেরিফ 39% ছিল না, ওই সময় টেরিফ ছিল 20%। যখন চুক্তিটা হয় সে 20% থেকে নামিয়ে এটা 19% আনা হয়েছে। থার্ড, আপনি এইটা রিসিপ্রোকাল টেরিফের কথা যেটা আপনি বলেছেন, এই চুক্তি হওয়ার আগেই সেই রিসিপ্রোকাল টেরিফ আসলে যুক্তরাষ্ট্রের বিচার কাঠামোতেই সেটা বন্ধ হয়ে গেছে। এবার আসি ফোর্থ কথায়, এইটার কোনো টাইম বাউন্ড ছিল যে আপনি এটা 9 তারিখে করবেন, 13 তারিখে না, বা 15 তারিখের মধ্যে করবেন, এরকম কোনো টাইম বাউন্ড কোথাও ছিল না। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা এই চুক্তিতে কি করতেছি সেইটা ওই সরকার আমাদের একটু বারের জন্য আমাদেরকে জানায় না, এটা গোপন করে রাখছে। আপনি এটাকে ইন্ডিয়ান নেগেটিভ বলতে পারেন, ইন্ডিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে। আপনি আমাদের জেনারেশনের চেয়ে বয়সে ছোট, কিন্তু বুদ্ধিতে, উচ্চতায়, ওজনে সবকিছুতে বড়। আমি আপনাকে সিম্পল ম্যাথটা করতে বলবো যে এটাতে লাভ আমেরিকার হচ্ছে নাকি ইন্ডিয়ার কম হচ্ছে নাকি বাংলাদেশের হচ্ছে। আপনি প্লিজ অঙ্কটা করবেন। আরেকটা আপনি এটা প্রথম কথা হচ্ছে, আমি তো এটা শেষ করি নাই আমার আর্গুমেন্টের জায়গাটা। দ্বিতীয় হচ্ছে যে ন্যারেটিভের বাইরে এসে যেই সাবস্ট্যান্টিভ ডিসকাশনটা দরকার ছিল আমাদের, সেই ডিসকাশনটা আমাদের গণমাধ্যমে আমরা দেখতে পাচ্ছি না। এখন দেখেন, আমরা কি জিনিস করি, আনিস ভাই ডাম্পিং গ্রাউন্ড বলছেন কৃষি পণ্যের, আমরা কি ইন্ডিয়ান কৃষি পণ্যের ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হই নাই? গত 50 বছরে আমার চাল, ডাল, আলু, পেঁয়াজ যাই লাগে, আমার এই যে প্রায় $20 বিলিয়ন আমি জিনিসপত্র কিনি, আপনার বৈধ অবৈধ ব্ল্যাক মার্কেট সবকিছু মিলায়। তো সেইখানে আপনি আমেরিকার মতো একটা দেশের সাথে নেগোশিয়েট করবেন কোন জায়গাতে?
দেখেন যেই তুলাটার ব্যাপারে বলা হচ্ছে 2.5 to 3 বিলিয়ন ডলারের কটন, যেটা ইন্ডিয়া থেকে আনা হতো, এটা এখন আমেরিকা থেকে আনা হবে। এটার বিনিময়ে আমেরিকা কি বলছে, সে হচ্ছে এই কটনটা ব্যবহার করে যেই পণ্য তৈরি করা হবে, বাংলাদেশে ম্যানুফ্যাকচার করা হবে, সেটা ডিউটি ফ্রি অ্যাক্সেস পাবে আমেরিকার মার্কেটে। এখন এইরকম প্রত্যেকটা জায়গাতে গিয়ে আমি যেটা ফুয়াদ, আমি খুবই দুঃখিত যে আমার মানে আপনার মতো মানে আপনি ডিউটি ফ্রি অ্যাক্সেসের কথা বলতেছেন, আপনি কি ওই তুলাটার জন্য, প্রথম কথা বাংলাদেশ তুলার জন্য ইন্ডিয়া থেকে তুলা কিন্তু বাংলাদেশের তুলার বেশিরভাগ বাজার ছিল হচ্ছে পাকিস্তান, আজারবাইজান, মধ্য এশিয়ার দেশগুলি এবং তুরস্ক থেকে শুরু করে তুর্কমেনিস্তান পর্যন্ত অনেক জায়গা থেকে বাংলাদেশ তুলা এটা করতো। এটার চীন থেকে তুলা আমি বলি আপনার লিড টাইম এখানে অনেক গুরুত্বপূর্ণ। ভিয়েতনাম থেকে আমাদের মানে আপনি কখন তুলা আনবেন, আনতে কত সময় লাগবে, যাইতে কত সময় লাগবে, আপনি খালাস করতে কত সময় লাগবে, এই লিড টাইম ভেরি ইম্পর্টেন্ট। এবং সেইটার আসা যাওয়ার খরচ এবং সেইটার টেরিফ প্লিজ একটু গুণ করে দেখবেন। আপনি আমার কথা শোনার দরকার নেই, আপনি বিজিএমইতে যারা এই তুলা আইনা ফেব্রিক বানায়া কাপড় বানায় তাদের সাথে আপনি একটু কথা বলবেন। আমি এই যে এক এক করে আসতেছে, আপনারা মানে ইন্টারফেয়ার করতে হবে না, আমি শেষ করে ফেললে। জি, আর্ট পয়েন্ট হচ্ছে ইতিমধ্যে আমি এই ব্যাপারে বলেছি যে একটা পার্লামেন্টারি কমিটি করে দেওয়া দরকার, ক্রস পার্টি। বাংলাদেশের যে কোনো চুক্তির ব্যাপারে আমরা এর আগে আওয়ামী লীগের সময় দাবি করেছি না যে ইন্ডিয়ার সাথে করা ট্রান্সশিপমেন্ট, আদানির এগ্রিমেন্ট গুলো পাবলিক করা হোক, রিভিজিট করা হোক। আমরাও বলেছি যে এই চুক্তিটা রিভিজিট করার অপশন তো ওখানে আছে। তো সেইখানে যেখানে যেখানে আমার সেই অপশনটা রিভিজিট করবার স্পেস আছে, আমি কেন একটা ক্রস পার্টি কনসেনসাসে আসতেছি না এখানে? মানে চুক্তিটার সাবস্টেন্সে আপনি তো নেগোশিয়েট করার সুযোগ আছে। আপনি এখনই পক্ষে বিপক্ষে মানে ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশন একে জানাইছি কিনা ওকে জানাইছি কিনা, এটা একটা চলমান প্রসেস। 1 বছরের উপর ধরে এটা নেগোশিয়েটেড হয়েছে। ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আমেরিকার সাথে বহু দেশ নেগোশিয়েট করতেছে। এখন আপনি এটা বলতেই পারবেন আমেরিকার মতো একটা দেশের সাথে আমাদের নেগোশিয়েট করার ক্যাপাসিটির জায়গাতে আমরা কি আসলে খুবই আপার হ্যান্ডে থাকি? এরকম তৃতীয় বিশ্বের দেশগুলো কি সেটা করতে পারে? সেই ক্যাপাসিটি আমরা ডিসপ্লে করতে পারি নাই, হিস্টোরিক্যালি পারি নাই, শুধু এইবার না। তো এই জন্য যেটাগুলো আপনাকে বলেছি যে আমাকে ইন্টারাপ্ট করার দরকার নাই। আমার যেটা আমি প্রস্তাব করেছি অলরেডি পাবলিক প্লেসে, একটা ক্রস পার্টি কমিটি করে দেন, এখনো তো স্ট্যান্ডিং কমিটি হয় নাই, যারা এটা পুরোটা রিভিজিট করুক, কোথায় কোথায় আমার দেশের স্বার্থ সংরক্ষিত হচ্ছে না। আপনার মনে থাকার কথা, ভারতের মাধ্যমে প্যারিসের প্রাইম মিনিস্টার আসছে না, শেখ হাসিনার একেবারে শেষের দিকে আমাদের উপরে কতগুলো এয়ারবাস চাপিয়ে দেয়, এরকম চুক্তি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল কিনা? সেখানে দেখেন প্রতিবারই সুপার পাওয়াররা আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোকে এভাবে ম্যানিপুলেট করে। এই করাটাকে আপনি কিভাবে ডিল করবেন? তারপরে ট্রাম্পের মতো একটা পাগল আছে, আপনার ম্যানিয়াক প্রেসিডেন্ট ওখানে আছে। এই জন্য আমরা বলেছি যে নিজেদের ভিতরে সাবস্ট্যান্টিভ কনভারসেশনটাকে গভর্নমেন্ট লেভেলে ডিল করা দরকার। আপনি প্রয়োজনে এটা রিভিজিট করেন, ক্রস সেকশন করে কোথায় কোথায় আমাদের এটা অ্যাড্রেস করতে হবে, কোথায় কোথায় আমরা করতে পারবো। আপনার এই বক্তব্যের সাথে আমি সম্পূর্ণ একমত, কিন্তু যেটা আপনি খেয়াল করেছেন কিনা যে জনাব খলিলুর রহমান যিনি এখন পররাষ্ট্রমন্ত্রী, তিনি বলতেছেন যে এটা বিএনপি এবং জামায়াতের সঙ্গে আলোচনা হয়েছে। জামায়াতের নেতা স্পষ্ট বলেছেন জামায়াতের সাথে এইসব বিষয়ে কোনো আলোচনা হয় নাই। বিএনপি নেতা এই ব্যাপারে কোনো রকম কোনো কথা বলে না, কিন্তু বিএনপির পক্ষ থেকে কেন এই চুক্তিটা বাতিল করা হবে না সেটা নিয়ে অলরেডি বলা হয়ে গেছে। তাইলে যেটা পার্লামেন্টারি কমিটি, অল পার্টি পার্লামেন্টারি কমিটি বা কোনো একটা কমিশন দরকার হলে যে সেই চুক্তিটা, সেটার সম্ভাবনা কই থাকলো? কারণ আমরা তো ধরেই নিলাম, আমরা তো মাইনেই নিলাম যে চুক্তিটা আমাদের জন্য অনেক ভালো এবং এটা ইন্ডিয়ান ন্যারেটিভ যে চুক্তিটা খারাপ না। একটা বিষয় হচ্ছে দেখেন, বাণিজ্য মন্ত্রী কিন্তু এই ব্যাপারে ইতিমধ্যে বলেছে যে উনি একটা ব্রিফিং দেখলাম যে এখানে যদি এমন কিছু ইস্যু থাকে যেটার ব্যাপারে আমাদের জাতীয় স্বার্থ নষ্ট হচ্ছে, সেখানে অবশ্যই আমরা এটা রিভিজিট করব এবং আমাদের কাউন্টার পার্টের সাথে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। অতএব তর্কটা বন্ধ হয়ে গেছে ব্যাপারটা তা না, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমাদের হিস্টোরিক যে পলিটিক্যাল ফেইলিওর আছে, যে দুর্বল সরকার, রাষ্ট্র, অযোগ্য ডিপ্লোম্যাট, এই কাঠামোগত নেগোসিয়েশনে আমাদের যে ফেইলিওর, এটা তো একটা সাকসেসিভ জায়গা। আপনি সাডেনলি সেই জায়গা থেকে এটা আশা করতে পারবেন না যে আমরা একটা ডক্টর মোহাম্মদ ইউনূসের 3 দিন ছিল, তো উনার তো এটা নেয়ার দরকার ছিল না। উনি তো আর পলিটিক্স করবেন না, উনি আর পরে থাকবেন না। যদি পার্টিগুলোকে জানায় থাকে তাহলে সমস্যা কোথায়? বিষয় হলো যে পার্টিগুলোকে জানায় নাই তো, জামাত ইসলামী বলছে যে তাকে জানানো হয় নাই।
না, বিএনপি তো এই ব্যাপারে এখন পর্যন্ত কিছু বলে নাই, বিএনপি তাকে জানাই নাই। বিএনপিকে জানাই যদি শুধু করে সেটা আরো আপত্তিকর। তার মানে সরকারে আসার আগে সরকারের সাথে এই ইউনূস সাহেবের একটা ডিল ছিল। না, ওয়েল, এই ব্যাপারে তো আপনি অনেক আলোচনা করতে পারবেন যে বিএনপির সাথে লন্ডন মিটিং আগে ডিল হয়েছে কিনা। বিরোধী দল এই ব্যাপারগুলোতে বারবার জামায়াতের সাথে আলোচনা না করে, করে। জামাতের সাথে আলোচনা না করে শুধু বিএনপির সাথে আলোচনা করলাম যে 3 দিন পরে আমি একটা সই স্বাক্ষর করতে চাচ্ছি, এটা আপনারা ভালো কিনা বলেন। তো আপনি মানে এটার জন্য ডক্টর ইউনূস সরকারকে দায় দিবেন না? না, দায়ের থেকে বড় জিনিস হচ্ছে যে যদি মানে এটা কিন্তু সাকসেসিভলি বিভিন্ন দেশে এই প্র্যাকটিসটা আছে। আপনি দেখবেন প্রেসিডেন্ট ইলেক্ট যখন হয়ে যায়, আমি একটা উদাহরণ দেখি নাই 3 দিন পরে সরকার পরিবর্তন হবে আর এই সাকসেসিভ এরকম চুক্তি করতে একটা উদাহরণ নাই। সিরিয়াসলি আমি 3 দিন পরের বিষয় না, সিরিয়াসলি আমি 3 দিন খুঁজছি পরের পাই বিষয় না খালিদ ভাই। জি খালিদ ভাই, এটা 3 দিন পরের বিষয় না, এটা একটা চলমান প্রসেস ছিল। এক আমি বছরের উপর ধরে আমি এদেরকেও জিজ্ঞেস করছি, ওদেরকেও লম্বা জিজ্ঞেস সময় করছি। দিয়ে নেগোসিয়েশন হয়েছে। হ্যাঁ, ওটা কোনো টাইম বাউন্ড ছিল না যে 9 তারিখে এটা স্বাক্ষর করতে হবে, কোনো টাইম বাউন্ড ছিল না এটাতে। না, সেটা ঠিক আছে, বাট বলতেছি আর আলোচনাটা তো আপনার চলমান ছিল, এমনটা না যে এটা মানে ওই আগের দিন করে পরের দিন 24 ঘন্টার ভিতরে করে ফেলেছে, ব্যাপারটা তা না। এখন এই ব্যাপারে যেহেতু যারা এটার সাথে ইনভলভ ছিলেন তারা এখন বর্তমান সরকারের অংশ, তারা সিম্পলি জনগণের কাছে একটা অ্যাকাউন্টেবল ট্রান্সপারেন্ট পজিশন বললেই হয়। ওকে, যে এটা কি হয়েছে, আমার কোন আমার সার্কামস্ট্যান্সেস ছিল। মনে হয় যে এটা আমরা আশা করতে পারি যে আপনি একটা অ্যাকাউন্টেবল ট্রান্সপারেন্ট পজিশন নেন, সেটা আমাদের আশা। কিন্তু এবার আমি দ্বিতীয় প্রসঙ্গে যাই। দ্বিতীয় প্রসঙ্গের মধ্যে থেকেও আমরা আসলে আপনাদের খালেদ আমি এই প্রসঙ্গে একটু বলতে চাই। আনিস ভাই বলেন, আমাদের অনেকগুলি প্রসঙ্গ, দুইজনে যে আলাপ শুনলাম, আমার মনে হচ্ছে এটা একটা ইন্ডিয়ান লাভবান হবে, এটা একটা মানে এটা একটা মিথ্যাচার কমপ্লিটলি। আমি আমার একটা পণ্য কিনবো, যেখান থেকে আমি সস্তা পাবো সেখানেই যাব। বাংলাদেশ থেকে ক্যারিং চার্জ কম, ইন্ডিয়া থেকে কেনা, ইন্ডিয়া আমাদের খুব প্রয়োজনে তাড়াতাড়ি আমি আনতে পারি। সো এখানে ইন্ডিয়া না, কিন্তু জনাব আনিস ভাই, আমি একটা কথা বলতে বাধ্য। আমরা কিন্তু গত আওয়ামী লীগ সরকারের সময় 15 বছরে এমন অনেক সিদ্ধান্ত নিতে দেখেছি যেটা আসলে আমাদের সুবিধার জন্য না, যেটা ইন্ডিয়ার সুবিধার জন্য বেশি হয়েছে হতে পারে। কিন্তু আমি এই তৈরি পোশাকটাই আমি অনেক উদাহরণ দিতে পারি। আমি ওটাতে দ্বিমত করছি না, কিন্তু আমি বলছি যে আমি এখন কোনো চুক্তি নাই মনে করো। হ্যাঁ, এই অবস্থা আমার যেখান থেকে সুবিধা হবে আমি সেখান থেকে নেব। আমি পাম অয়েল কেন মালয়েশিয়া থেকে না এনে আমেরিকা থেকে নেব? কোন যুক্তিতে? আমার বোয়িং কেন কিনতে হবে? আমার তো এর বিকল্প থাকতে পারে, আমি অন্য দামে অন্য থেকে কিনতে পারি। ইন্ডিয়ার প্রসঙ্গটা আসতেছে আনিস ভাই, ইন্ডিয়ার প্রসঙ্গটা আসতেছে যে আমাদের অভিজ্ঞতা বলে যে ইন্ডিয়া আমাদের সাথে এরকম অনেক বাণিজ্য চুক্তি করেছে। আচ্ছা, ইন্ডিয়া প্রসঙ্গ গেল। এখন আমি বলছি আরেকটা কথা হচ্ছে যে আলাপ এটা একটা বলছে, এটা একটা চলমান প্রক্রিয়া। উনি 3 দিনের আগে এই জন্য কেন, কিসের চলমান প্রক্রিয়া? উনি কি নির্বাচিত সরকার? 2 দিন পরে একটা নির্বাচিত সরকার আসতেছে, সেটা তো তার বিষয়। আর উনি যদি একটা নির্বাচিত সরকার থাকতেন তাহলে সেটা একটা বিষয় ছিল। কিন্তু আনিস ভাই, উনি কি আরেকটা নির্বাচিত সরকারকে ক্ষমতা দিয়ে যাচ্ছেন? তাহলে আর কেন 3 দিন আগে এটা করার গরজ পড়ে গেল? আরেকটা বিষয় আমি এখানে আমি একটা শেষ করে দিচ্ছি। আরেকটা বিষয়, জি, আমি একটা সিচুয়েশনের কথা বলছেন যে 2টা রাজনৈতিক দলের সাথে কথা বলেছে। 2টা রাজনৈতিক দল কি দেশ চালায়? এখানে অন্য কেউ নাই? না আনিস ভাই, 2টা রাজনৈতিক দলের সাথে কেন কথা বলতে? আরো রাজনৈতিক দল আছে তো। আনিস ভাই, উনারা যদি মনে করেন যে বিএনপি বা যত বাস্তবতাতেই হোক, বিএনপি বা জামায়াত দুইজনের একজনই তো সরকার গঠন করার কথা, উনারা যদি একটা চলমান প্রক্রিয়ার মধ্যে 2টি রাজনৈতিক দলের সাথে কথা বলে থাকে, হোয়াট এলস দে কুড ডু? একটা টেবিলে তারা বৈশা আছে এবং তারা জানে না। আমি ব্যারিস্টার ফুয়াদের কথার সাথে একমত যে জনাব ডোনাল্ড ট্রাম্প, যার সেনিটি নিয়ে এই পৃথিবীর সবার সন্দেহ আছে, সে কখন কি করবে, তখন ওদের কাজ কি? ওরা কি চুক্তিটাকে ওইখানে বলবে যে ভাই এই চুক্তি যেমন আছে তেমন আছে, আমি চলে গেলাম, নাকি ও 2টা পলিটিক্যাল পার্টির সাথে আলাপ করে চুক্তিটাকে আগায় নিয়ে যাবে? কি করবে সে? না, ও বলবে আমার নির্বাচিত সরকার আসতে দেবো, সারা ওয়ার্ল্ড আমার নির্বাচিত সরকারের জন্য ওয়েট করছে। কিন্তু ও যদি পলিটিক্যাল পার্টির সাথে কথা বলে থাকে আনিস ভাই, তাইলে তো আমি ওর কোনো দোষ দেখি না। ও যদি পলিটিক্যাল পার্টিগুলির সাথে কথা বলে থাকে, এখন প্রশ্ন হচ্ছে না সেটাতে আমি দোষ দেখছি না, কিন্তু তারপরও জনরায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার ওয়েট করা উচিত ছিল। এইটা আপনার একটা দৃষ্টিভঙ্গি, আমিও আপনার দৃষ্টিভঙ্গির সাথে একমত, কিন্তু প্রশ্নটা থাকবেই। আমার কাছে মনে হয় ব্যারিস্টার ফুয়াদ ইজ এ ভ্যালিড পয়েন্ট যে ও এইটার মধ্যে থেকে এটা বাইর করে এটা যাইতো কিনা। এবার আমি কি এখন নেক্সট প্রসঙ্গে যাই আনিস ভাই? আচ্ছা, আমার নেক্সট প্রসঙ্গটার মধ্যে থেকে আপনার অনুমতি নিয়ে আমি এটা ব্যারিস্টার ফুয়াদকে দিয়ে শুরু করি, আপনি এইটার পরে এটা আপনি বললেন। ব্যারিস্টার ফুয়াদ, ঢাকা ভার্সিটিতে একটা ফটোকার্ডকে কেন্দ্র করে 2 জন ডাকসু সদস্যকে আমরা মানে আমি এই শব্দগুলি বলতে চাই না, কিন্তু আসলে মার খেতেই দেখছি। সোজা হিসাব আমি ভিডিওতে দেখছি যে ওরা
এই বিষয়টা আপনি সমর্থন করেন কিনা? এই প্রসঙ্গটা আসতেছে হচ্ছে এরকম যে এর আগেও মানে আমি যখনই এটা নিয়ে কথা বলতে যাই তখনও বলে এর আগে তো হয়েছে, তখন কিছু বলো না কেন? আনিস ভাই এখানে বসে আছে যিনি একরকম এটার শিকার ডিজিটাল বা অনলাইনে, উনি উনার মতো করে বলবেন। আপনার কাছ থেকে আমি একটু জানতে চাই যে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন ব্যারিস্টার ফুয়াদ? আমরা আনিস ভাইকে পরে শুনবো। একটা বিষয় হলো যে এই ধরনের ঘটনা তো বাংলাদেশে এই প্রথমবার হয় নাই। এইটা বহু বছর থেকে, দশকের পর দশক থেকে আপনার আমার রাষ্ট্রীয় বিচারহীনতার যে কালচার গড়ে উঠেছে, কোনো বিষয় কি সিরিয়াসলি না নেওয়া, কোনো অন্যায় কি ফৌজদারি আকারে সিরিয়াসলি না নেওয়া, এবং না নিতে নিতে যেটা হয়েছে যে সমাজের ভিতরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের উপরে যে আস্থার জায়গা থাকার কথা ছিল সেইটা কমপ্লিটলি ব্রেকডাউন করেছে। এবং এই ব্রেকডাউনের জায়গা থেকেই কিন্তু আপনার মানুষের আইন হাতে তুলে নেওয়া, নগদ বিচার করা, ইমিডিয়েটলি রেজাল্ট ওরিয়েন্টেড জায়গায় চলে যাওয়া, রেভেঞ্জে চলে যাওয়া, প্রতিশোধে চলে যাওয়া, সেই কাজগুলো চলছে। এর সাথে আবার একটা এলিমেন্ট যোগ হয়েছে, সেটা হচ্ছে আমাদের সহিংস ছাত্র রাজনীতি, যে কেউ কাউকে স্পেস না দেওয়া, পলিটিক্যাল স্যানিটি মেনটেন করার যে জায়গাটা আছে। এবং এটা একটা ধারাবাহিক ঘটনাগুলো ঘটেছে, অনেকগুলো ঘটনা আপনি দেখেছেন গত 1-2 সপ্তাহে। চিটাগং সিটি কলেজের সশস্ত্র মারামারি, এরপরে পাবনা, কুমিল্লা, রাজশাহী, বিভিন্ন জায়গার ফলো আপ যে টেন্স সিচুয়েশন গুলো আমরা দেখেছি। আমি যেটা এর আগে ইতিমধ্যে বলেছি সেটা হচ্ছে আমাদের টোটাল ছাত্র রাজনীতির একটা নতুন বন্দোবস্ত দরকার। এটা খুব মাইক্রো একটা ইনসিডেন্ট, এটা একটা ম্যাক্রো সলিউশনে যাইতে হবে। আদারওয়াইজ যেটা হবে, এই ধরনের ছাত্র সংঘর্ষ, ছাত্র সংগঠনের বিরুদ্ধে টেনশন, একজন আরেকজনকে মারধর করা সুবিধা মতো, এবং সেই শক্তির মহড়া দিয়ে রাজনীতি করবার যে সংস্কৃতি, সেখান থেকে বের হয়ে আসা দরকার। আমি নীতিগতভাবে মনে করি বাংলাদেশের কোনো ক্যাম্পাসে রাজনৈতিক ছাত্র সংগঠন থাকা উচিত না। শিক্ষক সংগঠন, কর্মকর্তা কর্মচারী সংগঠন, বিশ্ববিদ্যালয় লেখাপড়ার জায়গা, এখানে লেখাপড়া হওয়া উচিত সিরিয়াসলি। তাহলে অল্টারনেটিভ প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে যে আমাদের শিক্ষার্থীদের আপনার পলিটিক্যাল কনসিয়াসনেস ডেভেলপ করবে কিভাবে? সেটা হচ্ছে দুইটা মাধ্যম আছে, যেটা আমরা যারা লম্বা সময় বাইরে থেকেছি আমরা দেখেছি। সেটা হচ্ছে ছাত্র সংসদের মাধ্যমে, নির্বাচিত ছাত্র সংসদ, এবং দ্বিতীয়ত হচ্ছে টিএসসি কেন্দ্রিক এক্সট্রা কারিকুলাম যে অ্যাক্টিভিটিস গুলো থাকে সেগুলোর মধ্য দিয়ে এই পলিটিক্যাল কনসিয়াসনেস ডেভেলপ করে। এই ম্যাক্রো সলিউশন নিয়ে যদি আমরা কাজ করতে না পারি, যে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার সবার মধ্যে ছাত্র রাজনীতি বিষয়ে, তাহলে হচ্ছে সিম্পলি এই ঘটনা, তারপরে চিটাগংয়ের মারামারি অথবা কুমিল্লা পাবনার মারামারি, এগুলো বিচ্ছিন্ন আকারে আমরা আলাপ করে এটা সমাধানে যেতে পারবো না। ওকে ব্যারিস্টার ফুয়াদ, আমার দুইটা বিষয় আপনার কাছ থেকে একটু জানার ইচ্ছা। একটা হচ্ছে যে আপনি বলতেছেন যে যেহেতু রাষ্ট্রে বিচার না পাওয়ার একটা সংস্কৃতি, বিচার না করার একটা সংস্কৃতি চালু হয়েছে, সেই ব্রেকডাউনের জায়গা থেকে আইন হাতে তুলে নেওয়া হয়েছে। আমি এই ধরনের কথা আপনাকে বহুবার বলতে শুনেছি, আসলে আপনার মতের এই জায়গায় আপনি আসলে খুবই কনসিস্টেন্ট আছেন। আমার প্রশ্ন হচ্ছে যে এই আইন হাতে তুলে নিয়ে কি বিচার প্রক্রিয়ার উপর আস্থা ফিরিয়ে আনা সম্ভব? 1, 2, আমরা কিন্তু বিচার হয় না বইলা বা বিচার বড়লোকের হাতে বা আওয়ামী লীগের হাতে চলে গেছে বইলা আমরা এরকম করতেছি, ব্যাপারটা এরকম না। আমি আপনাকে অসংখ্য উদাহরণ দিতে পারবো যে ব্রিটিশ আমল থেকে আমরা চোরকে যদি পাকড়াও করতে পারি, তাকে গাছের সঙ্গে বেঁধে তাকে গণপিটুনি দিয়ে মেরে ফেলতে দ্বিধা করি নাই। আমরা বিভিন্ন অঞ্চলে খেজুর কাটা দিয়ে চোখ তুলে ফেলার শাস্তি খুব উৎসব করে দিয়েছি। সুতরাং এটা আমাদের মধ্যে ছিল, এবং আমরা যখন বলি যে বিচারহীনতার কারণে এটা হচ্ছে, তখন ওইটাকেই আরো বেশি জাস্টিফাই করা হয় কিনা, যেটাকে আমি মব বলছি। এখন একটা বিষয় হচ্ছে যে প্রিন্সিপালি তো আপনার সাথে দ্বিমত করছি না। হিস্টোরিক্যালি এই ঘটনা আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। সাপ যেভাবে মারে, চোর ডাকাত পিটায় মারতে দেখছি আমরা ছোটবেলায়, এবং আমরা উৎসব করে, আমার নিজে মনে আছে স্কুল থেকে ওই ডাকাত পিটায় মারছে, ওই বাড়িতে দেখতে যাইতাম যে ডাকাতটাকে কিভাবে মারছে আর কি। এবং এইটাকে আপনার ট্রমা আকারে মনে হচ্ছে আমরা উই অ্যাজ এ নেশন আর সিরিয়াস ট্রমার মধ্যে আছি। এবং আপনি তো লম্বা সময় বাইরে থাকতেছেন, আমরাও যখন লম্বা সময় বাইরে ছিলাম, দেশে আসলে মনে হইতো যে সমাজটা অসুস্থ, প্রত্যেকটা মানুষের কথা বেঁকে অযৌক্তিক মনে হইতো যে লিভ ইন এ ডিফারেন্ট ওয়ার্ল্ড, তাদের ভিতরে রেশনাল জায়গা, কনভারসেশনের স্পেস খুব কম। তো এই ট্রমাটা আমাদেরকে খুব হন্ট করতেছে, পুরো জাতিকে, প্রত্যেকটা সেক্টরকে। এবং এটার কোনো কাটপেস সলিউশন নাই। এটার সলিউশন হচ্ছে অধিকতর গণতন্ত্র,
অধিকতর আইন চর্চা করা, অধিকতর আইনের শাসনের এবং জন্য শূন্য লড়াই করা। আইন নিজের হাতে তুলে নেওয়া। একদম। এবং একটা জায়গাতে এসে এটা সেটেল ডাউন করতে হবে পলিটিক্যাল কালচারের জায়গাতে। এছাড়া কোনো আপনি শর্ট টার্ম আলোচনা করতে পারবো ও দায়ী না সে দায়ী, ও করছে না সে করছে, ছাত্রলীগ বানায় চাপায় দিছে, মারামারি লাগাইছে, মানে এগুলো খুবই মানে নিটিগ্রিটি কনভারসেশন আর কি। মানে আপনি যদি একটা ম্যাক্রো রেজলিউশনে যেতে চান, এবং আমি ইতিমধ্যে আহ্বান করেছি মাননীয় প্রধানমন্ত্রীকে, বিরোধী দল যারা সংসদে আছেন এবং বাইরে ক্রিয়াশীল রাজনৈতিক দল সবাইকে আপনি চায়ের জন্য ডাকেন, কনভারসেশনের একটা প্রোটোকল তৈরি করেন যে আমরা কতটুকু পর্যন্ত কথা বলবো না। দেখেন খালেদ ভাই, আপনি তো চেনেন যে আমি হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে তো খুব স্ট্রংলি কথা বলেছি, কিন্তু আপনি কি কোনোদিন আমি হাসিনাকে একটা স্ল্যাং বলেছি, একটা গালি দিয়েছি বলতে পারবেন? কোনোদিন বলি নাই, কারণ আমি তার পলিসি, তার গভর্নেন্স নিয়ে সমালোচনা বেঁচে ফুয়াদ, করছি। এইখানে আমার একটা প্রশ্ন আছে, যারা হাসিনাকে নিয়ে স্ল্যাং বলেছে তাদের ব্যাপারে আপনার মানে দৃষ্টিভঙ্গি কেমন ছিল? যেমন আমি সমালোচনা করেছি, সমালোচনা করেছি। আমি বলি না বলে আমার এটা অনেক বড় অপরাধ হয়ে গেছিল, বা আমি কারণে এই স্ল্যাং বলি না, মানে ওইটা পার্সোনালি সবসময় বলেছি। হ্যাঁ, ওইটা আমার পজিশন কনসিস্টেন্ট, যে ওইটাও আমি কোনো সময় কন্ডন করি নাই, কারণ আমার পজিশন হচ্ছে গভর্নেন্স ইস্যুতে ওকে, শাসন করছে ব্যাডলি, এটা সমালোচনা করতে হবে। Right. এবং আপনার এটা মনে থাকার কথা, আপনার সাথেও বলেছি, তারেক রহমান আপনি দেখবেন যে ওই যে যুব দলের একটা ছেলে পাথর দিয়ে একটা ছেলেকে মেরে ফেললো পুরান ঢাকায়, তারপরে ক্যাম্পাস গুলোতে দেখবেন তারেক রহমানকে নিয়ে কি ধরনের বাজে স্লোগান দেওয়া হয়েছে, 1 2 3 4 হাবিজাবি এগুলো বলেছে। তখনও কিন্তু কনসিস্টেন্টলি আমি এটা সমালোচনা করেছি যে বিএনপির বক্তব্যের সমালোচনা করেন, তারেক রহমানের পলিসির সমালোচনা করেন, কিন্তু ব্যক্তিগতভাবে স্ল্যাং বলা খুবই এটা চমৎকার। কনসিস্টেন্ট পজিশন আমার মনে হয় যে বেরিসা ফুয়াদ খুবই চমৎকার বলেছেন। আমরা একটু জনাব আনিস আলমগীর থেকে শুনি। জনাব আনিস আলমগীর, আইন নিজের হাতে তুলে নেওয়া বরং মানে এর কারণ হচ্ছে যে যেহেতু আমরা একটা বিচারহীনতার দেশে বা বিচারহীনতার সময় দিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের এখন আসলে এটা থেকে ফিরে আসা প্রয়োজন। আপনার মন্তব্য আমরা একটু শুনতে চাই। আমরা শুধু বিচারহীনতার জন্য আইন হাতে তুলে নিচ্ছি তা না, আমি কিন্তু এটা স্বীকার করি না। আমি মনে করি যে আমরা আমাদের ক্ষমতা প্রদর্শনের জন্য আইন নিজের হাতে তুলে নিচ্ছি। আমরা যখন ডক্টর ইউনূসের শাসন আমলে সারা দেশে মব হচ্ছিল, তখন কি বিচারহীনতার জন্য তারা এগুলো তুলে নিয়েছিল? তারা অধিকাংশ ক্ষেত্রে আপনি দেখবেন তাদের সংঘবদ্ধ শক্তি প্রদর্শনের জন্য তারা এটা করেছে, এবং যা ইচ্ছা তা করেছে। এখন স্বীকার করছে তারা অনেকেই, আমরা টিচারকে পাত্তা দিই নাই, আমরা মন্ত্রীকে আটক করেছি, আমরা অমুককে ধরেছি, তমুককে পুলিশে দিয়েছি। তার মানে হচ্ছে কি? তার মানে হচ্ছে তাদের ক্ষমতা প্রদর্শনকে তারা এখানে গুরুত্ব দিয়েছে। যেই প্রসঙ্গগুলো আপনি তুলছেন, ঢাকা ইউনিভার্সিটির যেটা হলো, একজন সুস্থ বিবেকবান মানুষ হিসাবে কেউ তো এটা সাপোর্ট করতে পারে না যে কেউ থানাতে গেল, থানাতে গিয়ে তাকে পিটাবে, এটা তো কোনোভাবেই হতে পারে না। কিন্তু সেই থানাতেই আপনি যদি কিছুদিন আগে খেয়াল করেন, আজকে 50 দিন হলো একটা মেয়ে, ইমি নামে একটা মেয়ে, সেই থানার সামনে সে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ বাজিয়েছিল। সেজন্য তাকে কিন্তু যে 2 জন ব্যক্তিকে মার দেওয়া হলো, সেই 2 ব্যক্তি কিন্তু মব করেছিল এবং তাকে তুলে দিয়েছিল। এবং এই 2 ব্যক্তি, যদি আপনি এদের ইতিহাস যদি দেখেন, তাহলে দেখেন একজন শিক্ষককে পিটাচ্ছে, শিক্ষককে দৌড়াচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে। আপনি দেখেছেন সেই ভিডিওগুলো, আমি বিস্তারিত আর প্রয়োজন নাই মনে হয়। যেই সাহিত্য সম্পাদক এখানে মায়ের খেলো, সেও একই কায়দায় একই কাণ্ডকৃত্য বিভিন্ন সময় বলেছে এবং অশ্লীল ভাষায় অন্যদেরকে আক্রমণ করেছে। আপনি শুনলে আশ্চর্য হবেন, আমি জানতামই না, আমি তো জেলে ছিলাম, কে কি আমার বিরুদ্ধে কি করেছে। ভেরি রিসেন্টলি আমাকে অনেকে আমার ফেসবুক প্রোফাইলের কমেন্টে এসে বলছিল যে এই সাহিত্য সম্পাদক বলেছিল আনিস আলমগীরকে, যদি আমাকে যখন পুলিশ আটক করলো, তখন আনিস আলমগীরকে, যে রাতে আমাকে আটক করেছিল সে রাতে নাকি ও দিয়েছে, আনিস আলমগীরকে যদি গ্রেপ্তার না করা হয় তাহলে আমাকে কুপিয়ে মারবে সে নিজে। তো এরা হচ্ছে যে এই লেভেলের। আনিস ভাই, একটা ছোট জিজ্ঞাসা, আপনি যেগুলি কথা বললেন এগুলি কি ফৌজদারি অপরাধ না বাংলাদেশের আইনে? কোনটা বলেন তো আমাকে? এই যে মানে কাউকে থানার সামনে ভাষণ বাজানোর জন্য তাকে ধরে জেলে দিয়ে দেওয়া, তার জায়গা থেকে মানে তাকে বা কাউকে এরকম হুমকি দেওয়া, যে এগুলি ফৌজদারি অপরাধ? অবশ্যই ফৌজদারি। আমরা তো এগুলি যদি ফৌজদারি অপরাধ হয়, তাহলে বর্তমানে তো একটা সরকার থাকার কথা, মানে এদের বিরুদ্ধে মামলা বা এটাকে একটা আইনি কাঠামোতে এটা পর্যালোচনা করার সুযোগ আমরা কেন পাই না?
মানে কেন? এইটাই তো বলছি, জি। আমার কাছে যখন শক্তি থাকে হ্যাঁ। তখন আমি মনে করি যে এই ফৌজদারি আদালতে আমি যাব কেন, আমি তো এখনই অ্যাকশন নিতে পারি, আমি তো এখনই পিটাতে পারি তারে। সেই জন্যই তারা ক্ষমতাসীন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন যারা থাকে তারা এটা প্র্যাকটিস করে। এবং যখন ইউনূস সাহেব ছিলেন তখন এদের ক্ষমতা ছিল, এরা তাই করেছে। এরা এরা কাউকে কোপানোর হুমকি দিতে পারছে, কাউকে পিটিয়েছে, মারছে। তা এই ফৌজদারি অপরাধ যে এটা, সেটা তখন আর বিবেক, সেটা তাদের আর বিবেকে ধরে না। এখন আবার বিবেকে ধরে, এখন আবার থানাতে যায়, আশ্রয় নেয়, থানা আবার মামলাও নেয় না। তো এটা হচ্ছে রিসিপ্রোকাল হচ্ছে। আপনি যেগুলো করেছেন, আপনি যেগুলো দেখিয়েছেন, আপনি সেটার প্রতিফলন পাচ্ছেন। এখন তাদের বিবেক যদি ঠিক হয় যে ভাই এগুলো করা ঠিক না, তারা সম্মিলিতভাবে সরকারি দলের সংগঠন যারা এগুলো করে, ক্ষমতায় থাকলে যে সমস্ত শক্তি প্রদর্শন করে, আমরা তো এটা দেখেছি, ছাত্রলীগও এগুলো করেছে। ওকে, যারা যেভাবে করে সেভাবে এটা ফেরত আসে, এগুলো যাতে মাথায় থাকে। আনিস ভাই, আপনি বিবেক ঠিক হওয়ার কথা বলতেছেন, কিন্তু যেটা আমরা দেখতেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি ব্যক্তিগতভাবে পুরো 1.5 বছর ধরে খুবই দুর্বল সরকার হিসেবে দেখছি। একটা মবও ঠেকাইতে পারে নাই, মানে মব ঠেকাইতে পারে নাই মানে কি, ওই আমাদের ফুফাতো ভাই বা মামাতো ভাইদের মতো দূরে গিয়ে আবার একটু মবের পক্ষে মুচকি হাসছে বা একটা কেমন জানি নরম নরম কথাও বলছে। আসলে সত্যি সত্যি ঠেকাতে পারে না কি, উনি তো ঠেকাতে চান না, উনি তো মানে মব আমি নিজেই সেটাই দিয়ে বলতেছি। কিন্তু আমি তো এই সরকারের মধ্যেও মানে আমি দেখতেছি যা কিছু ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন, এই সরকার হুবহু তাই। মানে আমাদের দেশের পজিশনটা তারেক সাহেবের ওই মূল চেয়ারটা দখলের মাধ্যমে একটু চেঞ্জ হয় না। আমরা তো দেখেছি, একই দুর্বল সরকারের পরিচয় তারা দিচ্ছেন। আমি তো দেখলাম আমাদের, আমি জেলে ছিলাম তখন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তৃতা দেখলাম, মব এখানে শেষ, যা কিছু হবে রাস্তায়, আর মব করে কিছু করা যাবে না, গাড়ি বন্ধ করা যাবে না, এগুলো উনি বক্তৃতা দিয়েছেন। কিন্তু বাস্তবে আমরা দেখছি যে আসলে আপনি যেটা বললেন এটা শেষ হয়নি। এবং শেষ না হওয়ার কারণ হচ্ছে, আমি এটাও বললাম, শেষ না হওয়ার কারণ হচ্ছে সরকারি দলের মাসেল পাওয়ার, এবং সরকারি দল এটা প্রদর্শন করে। কোথাও কোথাও ক্ষীণ শক্তি নিয়ে এখন এনসিপিও এটা করার চেষ্টা করছে বা করতে গিয়ে প্রতিরোধের সম্মুখীন হচ্ছে। তারা হতাশ হচ্ছে, কারণ তারা যেভাবে ডক্টর ইউনূসের আমলে সারা দেশে এটা করেছিল, এখন সেই শক্তিটা দেখতেছে যে ভাই অন্যেরা এখন আমাদের উপরে আসে। সো এনসিপি না বা জামাত শিবির, দুইটা একসাথে, শিবির বলবো, জামাত না, এখানে এনসিপি এবং জামাত যে শিবির যে কার্যক্রমগুলো করেছিল, এখন আপনি বলছেন যে, আপনি উদাহরণ দিলেন যে এটা একই সরকার চলছে। একই সরকার চলার কারণ হচ্ছে যে এইটাও আমি বারবার বলছি, ডক্টর ইউনূসের যে শাসন, সেটার এক্সটেনশন যাতে এই সরকার না হয়, এটা সম্পূর্ণ নির্মূল করতে হবে। যে কালচার ডক্টর ইউনূস চালু করে দিয়ে গেছিল, যে মব কালচার, রাইট, সম্পূর্ণ নির্মূল করে নতুন একটা প্রশাসন, নতুন একটা দৃষ্টিভঙ্গিতে এই সরকার চলতে হবে। আদারওয়াইজ কোনো চেঞ্জ হবে না, এবং যত বিপ্লব হোক, যত কিছু হোক। সেটা আমিও আশা করি যে এই সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের এক্সটেনশন হবে না, কিন্তু আমার আশায় গুড়ে বালি দিয়ে সোফার এই সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের, মানে আমি বুঝতে পারি না আর কি, কিছু নাম বদলে যাওয়া ছাড়া, মানে জাহাঙ্গীরের জায়গায় সালাউদ্দিন, তো অমুকের জায়গায় তুমুক, এরকম 2-4টা নাম চেঞ্জ হওয়া ছাড়া আমি আর মানে খুব আশাবাদী হতে পারি না। যাই হোক, আমি এইবার একটু আপনাদের জন্য মানে স্পেসিফিক প্রশ্ন নিয়ে আসবো। তার আগে দর্শকদের কাছে আমরা একটু জানতে চেয়েছিলাম যে একটা প্রসঙ্গ, সেইটা এরকম, জামাত কখনোই সুষ্ঠুভাবে চিন্তা করে না, তাদের নির্মূলে কাজ করতে হবে, এমন আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কোর্টটা অবশ্য আরেকটু বিস্তৃত, তবু মোটামুটিভাবে এরকম বলা যায়। দর্শকদের কাছে এই প্রশ্ন ছিল যে মন্তব্য সমর্থন করেন কিনা। শতকরা 26% দর্শক এই মন্তব্য সমর্থন করেছেন, 74% দর্শক এই মন্তব্য সমর্থন করেন নাই। আমি জনাব আসাদুজ্জামান ফুয়াদ, আপনার কাছে ব্যক্তিগত প্রশ্ন নিয়ে আসছি। আমাদের অনেকগুলি প্রসঙ্গ আছে, যে আমাকে একটু ক্ষমা করে দিয়েই একটু যদি সংক্ষেপে বলেন, আবার আমিও তো মাঝখানে একটু বলি, আপনাদের বলার ফ্লো নষ্ট হয়, সেই দুর্বলতা স্বীকার করেই মানে ক্ষমা চেয়ে আমি বলতেছি আর কি, যে ব্যারিস্টার ফুয়াদ, এবি পার্টি জামাত থেকে বিদ্রোহ করে জন্ম নিয়েছিল, মানে আমরা যদি ব্যাপারটাকে খুব সরল একটা বাক্যের মধ্যে বলতে চাই তাহলে সেরকম হয়। আবার সেই জামাতের সঙ্গে জোট করেছে, বারবার আমরা শুনেছি সেই জোট হচ্ছে নির্বাচনী জোট, আদর্শগত জোট না। কিন্তু আমি মনে করি, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে নির্বাচনী জোট বলে আসলে জোট হয় না, মানে জোটের নির্বাচনের পরে জোট হতে পারে, কিন্তু আদর্শ এক না থাকলে, একই রকম না হইলে, আদর্শ একটা জায়গায় না থাকলে এটা নির্বাচনের জোট হইতে পারে না, এটা আমার হাইপোথেসিস। এখন আপনাদের যে জামায়াতের বি টিম, ব্যাকআপ টিম বলা হতো, এইটা সেইটারই আসলে একটা প্রমাণ কিনা?
আবার এমনও অভিযোগ ছিল আওয়ামী লীগ সরকার ষড়যন্ত্র করেই আসলে জামাত ভেঙেছে। আমার আরেকটা হাইপোথিসিস আছে, সেইটা হচ্ছে যে এটা আমার হাইপোথিসিস না, এটা হচ্ছে অনেক মানে যে অনেকেই যা পর্যবেক্ষণ এরকম যে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি যেভাবে বোঝাপড়ার সংসদ করেছিল এখনো তেমন একটা ভাগ বাটোয়ারার সংসদই চলছে। এবি পার্টি সামহাও সে ভাগ থেকে বাদ পড়ে গেছে। আমরা একটু আপনার মন্তব্য শুনতে চাই। আমি একটু মব নিয়ে একটা লাইন একটু বলি, সেটা হচ্ছে যে মব নিয়ে যখন কথা বলা হচ্ছে ইদানিং মনে হচ্ছে যে মব জিনিসটা শুরুই হয়েছে ইন্টারিমের সময়, ডক্টর ইউনূসের সময়। এর আগে সোনার বাংলাতে আর কোনোদিন মব ছিল না আর কি। এবং এই মব জিনিসটাকে বয়ান আকারে এস্টাবলিশ করার চেষ্টা করা হচ্ছে। ইন্টারিম সরকারের ফেইলিউর এবং ইন্টারিম সরকার যে দেশের জন্য কিছুই করে নাই, এটা দুনিয়ার সবচেয়ে ব্যর্থ দুর্বল সরকার ছিল, সেই জায়গাটাতে আইডেন্টিফাই করবার জন্য এই ধরনের সংকীর্ণ মাইক্রো অ্যাসেসমেন্ট করলে যেটা হবে যে রাষ্ট্রের স্বার্থে যে আমাদের একটা ম্যাক্রো ডিসকাশন দরকার, একটা সিরিয়াস কনভারসেশন দরকার, সেই কনভারসেশনে আমরা ঢুকতে পারবো না। মব হিস্টোরিক্যালি সোনার বাংলায় প্রতি সরকারের প্রতি আমলে শত শত হাজারবার লক্ষবার হয়েছে। শুধু মব নিয়ে কথা বলতে গেলে ঠিকানার একদিনের 24 ঘন্টার একটা শো লাগবে। ফুয়াদ, আমি জানি আপনার এই কথা বলার জন্য আমাকে অনেকগুলি পাথর ছুঁড়ে মারা হবে আমার দিকে, কিন্তু আমি আপনাকে বলি কেন ইউনূস সরকারের সময় এগুলো আমাদের চোখে পড়ে। যেমন আওয়ামী লীগ সরকারের মধ্যে সবচেয়ে বড় মব হয়েছিল বিশ্বজিৎ হত্যাকাণ্ড হয়েছে, কিন্তু বিশ্বজিৎ হত্যাকাণ্ডে আসলে 6 জনের ফাঁসিও হয়েছে। আওয়ামী লীগ সরকারের সময় আবরার হত্যাকাণ্ড হয়েছে, কোর্ট ট্রায়াল কোর্ট 20 জনের ফাঁসি দিছে, 20 জনের। বঙ্গবন্ধু হত্যা মামলায় ফাঁসি হয়েছে হচ্ছে 12 জনের, ওর ফাঁসি হয়েছে হচ্ছে 20 জনের আবরার হত্যাকাণ্ডে। আমি বলতে চাইতেছি রামুতে ওই কেন্দ্রের জন্য কাণ্ডের জন্য কিন্তু রামুর পুরা র্যাঙ্ক এন্ড ফাইল তুলে নিয়ে আসা হয়েছে। এসপি সাহেবের চাকরি চলে গেছে, মানে আমি কথার কথা বলছি। কিন্তু ইউনূস সাহেবের আমলে যেগুলি হয়েছে 15 বছর ধরে, এই শিক্ষকদের দ্বারা কান ধরে উঠবস করানো, ওইটা হওয়া স্বয়ং আমি আপনার মনে করে দিতে চাই বেরিসা ফুয়াদ, আপনার অনেক কিছু মনে থাকে। ইউনূস সাহেব বলছে এই যে তোমরা পারো না কিছু করতে, ওরা বলতেছে ওরা আবার ফিরে আসবে। একদম শেখ হাসিনার মতো, কিন্তু শেখ হাসিনাও কিন্তু এরকম বলতো, নিজেই ছিল মব। শেখ হাসিনাও কিন্তু এরকম বলতো, শেখ হাসিনা এরকম বলতো যে একটা লাশ পড়লে 10টা। আর ইউনূস সাহেব বলছে ওদেরকে তোমরা দেখাই দিতে পারো না। যাই হোক, সরি, আপনি একটু এই প্রসঙ্গে একটু বলবেন। মানে তো সেটাই, মানে মব জিনিসটাকে অ্যাজ এ হোল ডিল করা দরকার। এটা বয়ান আকারে যদি এখন এটা রিসেন্ট ফেনোমেন আকারে বলা হয়, আপনার এটা কাউন্টার আছে। আওয়ামী লীগের আমলের আমি কয়েক হাজার মবের ঘটনা বলতে পারবো আর কি। ছাত্র দল, শিবির, বিএনপি, জামাত ধৈরা সারা রাত পিটায়া, তারপরে হচ্ছে ওই বিভিন্ন থানায় হ্যান্ড ওভার করা, রশি দিয়া টাইনা নিয়ে আসা, এলাকাতে গিয়ে আমরা পুলিশকে সহযোগিতা করতেছি, বিএনপি জামাত ধৈরা আইনা মামলাতে দিয়ে দেওয়া, এই ধরনের হাজার হাজার মবের ঘটনা দেখেছি আমরা। প্রশ্ন হচ্ছে সেটা বয়ান আকারে তখন এই আলোচনাটা আসে নাই। তো আপনার পরবর্তী প্রশ্নগুলোতে যাচ্ছি। একটা হচ্ছে এবি পার্টি নিয়ে যে আলোচনাটা আছে, এটা খুব পুরাতন আলোচনা। এটা আপনি নিজেও এর আগে এই প্রশ্নগুলো আমাদেরকে করেছেন যে আসলে আমরা কি জামাতের বিদ্রোহী গ্রুপ, বি টিম, এটা কি আওয়ামী লীগ ডিজিএফআই কে দিয়ে আমাদেরকে করেছে। এখন একটা বিষয়কে দেখেন যে গত 6-7 বছরে এবি পার্টির রাজনৈতিক বক্তব্য, বয়ান, এর কোনোটার সাথে কি আপনি জামাতের রাজনৈতিক বক্তব্য, তার যে ইসলামী রাজনীতির বয়ান, তার কোনো জায়গাতে মিল খুঁজে পান কিনা? এটা একটা বেঞ্চমার্ক হতে হবে যে আপনি যখন বি টিম বলবেন, যেমন আমরা বলি না অনেকগুলো বাম দল সিপিবির বি টিম, এটা ওইটা এটা বলতে পারবেন, কারণ দেখবেন যে সবাই একই ভাষায়, একই বক্তব্যে, একই মার্কসিস্ট থিওরি নিয়ে তারা কথা বলছে। আপনি দেখবেন আমার পলিটিক্সের ন্যূনতম ইসলামী রাজনীতি অথবা জামাতের রাজনীতির কোনো বক্তব্য, বয়ান, কর্মসূচি আছে কিনা, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি যদি আওয়ামী লীগের বি টিম হইতাম, ডিজিএফআই আমাকে বানাইছে জামাত ভাঙার জন্য, তাহলে আমাকে নিবন্ধন দিল না কেন? আমি তো আওয়ামী লীগের আমলে নিবন্ধন পাওয়ার কথা, তো আমি তো নিবন্ধনের জন্য আবেদন করেছি, তাই নেই তো? আমাদের মতো একটা ছোট্ট দলের প্রোগ্রামে অ্যাটলিস্ট 6 জায়গাতে আমি গেছি যেখানে আপনার 144 জারি করে দিচ্ছে, একদম প্রোগ্রাম ভন্ডুল করে দিচ্ছে। আমাদের একটা দল এইখানে আবার 144 জারি করা লাগে, বলেন দেখি, আওয়ামী লীগের মতো দলের। আমি এক সকালে একটা প্রোগ্রামের জন্য 11 বার ভেন্যু চেঞ্জ করছি, যেখানেই যাই সেখানেই পুলিশ র্যাব গিয়ে হাজির হয়, প্রোগ্রাম করতে দেয়নি। তাহলে প্রশ্ন হচ্ছে আমরা কি খুব কমফোর্টেবলি কাজ করছি? তাহলে এখন বলতেছে ভাই আপনি তো অনেক জোরে জোরে কথা কইছেন, আপনারা তো ডিজিএফআই উঠায় নাই, গুম করে নাই, আওয়ামী লীগ ধরে নাই। হ্যাঁ, প্রশ্ন সত্য, কিন্তু গুম কি করতে চাই নাই? খুঁজে নাই। আমরা 3-4 বাসায় লুঙ্গি, কাপড়, স্যান্ডেল, ব্রাশ নিয়ে এক এক রাতে এক এক বাসায় গিয়ে ঘুরছি, বাসার সামনে র্যাবের গাড়ি,
সিএনজি ঘুরায় আরেক জায়গায় চলে গেছে। না, কিন্তু এরকম বেরিয়েছে ঘটনা ফুয়াদ। তো বহুবার। বেঁচে পদ, আমি আনিস ভাই সামনে আছে দেখে আমি বলতেছি যে ধরেন আপনি তো আসলে অনেক শক্ত শক্ত কথা বলছেন, টেলিভিশনে গিয়ে বলছেন, আমাদের সাথে বলছেন, প্রকাশ্যে বলছেন, এটা বলছেন। দেন টেলিভিশনে বললে তো আর আপনি পরে গিয়ে আপনি কই থাকলেন সেটা বলা বাহুল্য, তাই না? তো আপনাকে তো ওইখান থেকে আসলে আওয়ামী লীগ সরকার আপনাকে তুলে নিয়ে যায় নাই, কিন্তু ফ্যাক্ট রিমেন্স যে ইউনূস সরকার জনাব আনিস আলমগীরকে শুধু তুইলা নিয়েই যায় নাই, 4-5টা মামলা করছে। আমি প্রায় যারাই পাইতাম তারা জিজ্ঞেস করতাম যে আনিস ভাইয়ের বিরুদ্ধে মামলাটা আসলে কি, মানে উনি কি করছে, মানে মানে আমি ঠিক মানে কারো না, কাছে ওইটার সাথে আমি একমত না তো। হ্যাঁ, পান্না ভাইকে যে গ্রেফতার জি, করছে, জি, আমি ওনাদেরকে কিন্তু ভৎসনা করতে পারবো, দ্বিমত করতে কিন্তু বেরিয়েছে পারবো, ফুয়াদ, আওয়ামী লীগের দেশে আমার কাছে মনে হয় যে মামলা করার মতো জায়গা তো নাই। কিন্তু বেরিয়েছে ফুয়াদ, আপনি কি এই মামলা করাটাকে ইউনূসের একটা দুষ্টামি বলছেন, বা আসিফ নজরুল সাহেব না না বা না, এটা আইন শৃঙ্খলা বাহিনীকে বলছি, ইউনূস সরকারকে বলি। আইন শৃঙ্খলা বাহিনী কি ইউনূস সাহেবের কাঠা- কন্ট্রোলে ছিল না? কাঠামোগত ভাই, ইউনূস- আইন শৃঙ্খলা বাহিনী তো ফাংশনাল ছিল না, আপনার মনে থাকার কথা। আচ্ছা, 550 থানায় পুলিশ ফাংশনাল ছিল ছিল না। না, তুলে নিতে হবে। বাংলাদেশের ইতিহাসে এইরকম পুওর ল এনফোর্সমেন্ট এজেন্সি তো আমরা কখনো দেখি নাই, যে আপনার থানা ফাংশনাল ছিল না, মানুষজন গিয়া থানা অস্ত্র পাহারা দিয়েছে। বাট মামলা যেগুলো হয়েছে শুধু আনিস ভাইয়ের মামলা না, আমি সালমান এফ রহমানের মামলা নিয়ে কথা বলছি, দীপু মনির মামলা নিয়ে কথা বলছি, সাকিব মাশরাফির মামলা নিয়ে কথা বলেছি, এবং বারবার বলেছি সাবের হোসেন চৌধুরীর মামলা নিয়ে কথা বলেছি, রিসেন্টলি শিরিন শারমিন চৌধুরীর মামলা নিয়ে কথা বলেছি। সাবেক চিফ জাস্টিস, যে ভাই, না সাবেক চিফ জাস্টিস হ্যাঁ। বেঁচে ফুয়াদ, হ্যাঁ। আপনি বুঝবেন আমার মনের দুঃখ। আমি অ্যাটর্নি জেনারেল সে সময়, এখন যে ল মিনিস্টার, তার আমি জিজ্ঞেস করলাম যে এর বিরুদ্ধে অভিযোগ কি বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে? তো বললে যে বিচারপতি খায়রুল হক মানে রায় টেম্পার করছে। আমি কিন্তু উনার বিরুদ্ধে মামলাটা কি? মামলা হচ্ছে যাত্রাবাড়িতে Exactly. খুনের, রায় টেম্পার Exactly. করছে। এইটা আমাদের জন্য একটা মাইলস্টোন বিষয়। এটা তো কোর্টে আমরা সবাই মানে আমি আসলে এই যে লোকজন আমার জিজ্ঞেস করছে আপনি বাংলাদেশে কবে যাবেন, ওই রায় টেম্পারিং এর মামলা যদি হয় আমি এটা কোর্টে শুনতে যাবো। তো এটা মানে বলতে নেই- সার্টেনলি Chief Justice- একই কথা আমি বলেছি। এই জি। আনিস ভাইদেরকে গ্রেফতার করেছে, ভাই আপনি একটা সলিড গ্রাউন্ড বের করেন, ওনারে আপনার আমার অপছন্দ হয়, ভালো লাগে না, আওয়ামী লীগের দোষর বইলা গাইডলাইন, সমস্যা নাই, জি, কিন্তু আপনি গ্রেফতার করতে হলে তো ফৌজদারি অপরাধ লাগবে, তা না হলে তো পুরো সিস্টেম কলাপস করবে। তো এইভাবে তো রাষ্ট্র চলতে পারবে না। এই যে আপনি দীপু মনিকে আপনি খুনের মামলা দিচ্ছেন, শিরিন শারমিন চৌধুরী যাত্রাবাড়ি দিয়ে খুন করছে, এই মোটা সোটা মহিলাটা নিজে হাঁটতে চলতে পারে না, সিঁড়িতে উঠতে গিয়ে নিজে পড়ে যায়, সে না। কেসে গুলি করতে। এই যে আমার বন্ধু শাকিল, এই যে তার স্ত্রী রূপা, মানে কেন বারবার এগুলি বললেও আসলে কোন লাভ না। যাই হোক, আমার মনে হয় যে কাঠামোগত আইন শৃঙ্খলা বাহিনীর কাঠামো, এবং দেখেন একই জিনিস ঘটছে, এই পুলিশও দেখেন ফেসবুক স্ট্যাটাস দেওয়ার জন্য কিন্তু এখন পর্যন্ত 6-7 জনকে গ্রেফতার করেছে। কিন্তু কোনো এক কারণে বেশি ফুয়াদ, আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে এত বেশি ভালোবাসেন যে আপনার কাছে মনে হয় যে এগুলি কিছু না, এগুলি উনি কিছু জানেন না, কাঠামোর প্রবলেম। ডক্টর ইউনূস সেই সরকার হিসাবে যেই সময় দায়িত্ব নিয়েছে, আমি ডক্টর ইউনূস যেই কনটেক্সটে ইতিহাসে দায়িত্ব নিয়েছে, আমি 15 এরকম বছর একটা ভঙ্গুর আমি রাষ্ট্রে 15 বছর এই আপনি কথা তার কাছ থেকে কত আশা করবেন? আমি বলি মানে 16 মাসে বলি প্রত্যেকটা বলার তো ডিজিটাল ফুটপ্রিন্ট থাকা যায়, এবং আমি প্রচুর লিখছি ওই সময়। আমি 15 বছরে আমি দেখতাম প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া বাকি সবার সমালোচনা করলে খুশি হয়ে যায়, কিন্তু আমি বলতাম সব দোষের গোড়া হচ্ছে প্রধানমন্ত্রী। আমি ওই জায়গার মধ্যে স্ট্রিক্ট থাকতে চাই যে বাংলাদেশে যত কিছু অন্যায় হয়েছে ডক্টর ইউনূস সাহেবের আমলে, সব দোষ ডক্টর ইউনূসের। এটা আমার না, স্ট্যান্ড। ওটা তো হেড অফ এটা হচ্ছে আমার stand। আপনি যে কোনো রাষ্ট্রের হেড অফ গভর্নমেন্ট হিসাবে যে কোনো রাষ্ট্রের এখন আমি সব তারেক সাহেবেরই দোষ responsibility- দেখি, আনিস ভাইরে যতই ফোন করুক, আনিস ভাইরে যতই Exactly, ফোন হ্যাঁ। করুক, আমি তারেক সাহেবেরই দোষ দেখি। এই রাস্তায় না, নিঃসন্দেহে এটা রাষ্ট্রের কাঠামো, তাই সব তারেক সাহেবের দোষ। হ্যাঁ, নিঃসন্দেহে কাঠামোগত ভাবে আপনাকে তাই করতে যেদিন হবে। থেকে Head of চেয়ার government নিছে, যেদিন থেকে সবার চেয়ারে দিতে হবে। বসছে, সেদিন থেকে সব তারেক সাহেবের দোষ। আমার হিসাব হচ্ছে সব। নিঃসন্দেহে সব। নিঃসন্দেহে আমি তাহলে আনিস ভাইয়ের প্রশ্নটা একটু করি যে আনিস ভাই, আপনি কি এই সম্বন্ধে কিছু বলবেন? আপনার জন্য একটা মানে আপনার জন্য স্পেসিফিক একটা প্রশ্ন ছিল আর কি। না, তাকে আমি আনিস ভাই আপনি কত গুরুত্বপূর্ণ বুঝছেন? আনিস ভাই আপনি কত গুরুত্বপূর্ণ বুঝতেছেন? খালেদ ভাই একটা না, শো আয়োজন সাথে- করছে শুধুমাত্র ফুয়াদের আপনার সাথে- জন্য। না না না, ফুয়াদের সাথে আপনার জন্য না, এই যে বেরিসা ফুয়াদ, আমি বলি এর আগে যে আপনার জন্য যে স্পেসিফিক প্রশ্ন সেটা আমি আপনাকে করছি, যে আপনি জামাত এবি পার্টি নিয়ে, আর আনিস ভাইয়ের জন্য স্পেসিফিক প্রশ্ন এখন আনিস ভাই করবে। এর আগে আপনারা দুটো করে না, আমি শুধু কমন প্রশ্ন আমি উত্তর শুধু দিচ্ছেন, সেই জন্য বললাম। না, না, আমি- প্রবলেম হচ্ছে আমি- ব্যারিস্টার করার ফুয়াদকে আগে- লোকে, না আনিস ভাই শুনুন, ব্যারিস্টার ফুয়াদকে লোকে এত ভালোবাসে, ওই ওটুক জায়গা কাইটাই আবার আমাকে দেখাবে খালি আনিস ভাইয়ের জন্য আমি একটা শো আয়োজন করছি। মানে খুবই স্যাড আর কি পরিস্থিতি, যে যে মানে এবং ব্যারিস্টার ফুয়াদের
যারা মানে সমর্থক আছেন তারা খুব খুশি হবে। এবং না, আমি শুধু এটুকু বলবো ফুয়াদ সম্পর্কে, সে ওই আপনার সঙ্গে মিল রেখে, ফুয়াদ ডক্টর ইউনূসের প্রেমে এত মজে গেছে, তার চোখে ডক্টর ইউনূসের কোনো ভুল ত্রুটি কিছুই দেখে নাই। এখন আপনাকে গ্রেফতার করা ভুল হয়েছে এটা বলছি তো ভাই, কথা বলছি তো করেন না, খালি বলছেন আর কি। তো যাই হোক, তো ওনারা নতুন নতুন কথা একটা জিনিস, না আমি একটা জিনিস বুঝি, ওনারা কেন ডক্টর ইউনূসকে এত প্রেম দেখান। একটা প্রশ্নের একটু উত্তর দিয়ে নি রাকিব। আমি এক লাইনে বলে দিচ্ছি, ওনারা কেন এত প্রেম দেখান। সেটা হচ্ছে ডক্টর ইউনূস মুক্তিযুদ্ধ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। ডক্টর ইউনূস জামাতকে এখানে বড় একটা পার্ট হিসেবে তুলে ধরতে চেয়েছিলেন। ডক্টর ইউনূস উগ্র জাতীয়তা, উগ্র ধর্মীয় মৌলবাদ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছেন, এবং এইসব ক্ষেত্রে ফুয়াদরা তাদেরকে হেল্প করেছেন। আমি একটু বলি একটা সেকেন্ড, আনিস ভাই আপনি বলবেন। ফুয়াদ, আমি তো দেখি বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। আমি তো দেখি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সকল কার্যক্রমে ডক্টর মোহাম্মদ ইউনূসের আদর্শিক অনুসারী হচ্ছে তারেক রহমান। সেই জন্য উনার নিরাপত্তা উপদেষ্টারে নিয়ে উনি তথ্যমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী বানান, উনার প্রেসিডেন্ট রাখেন শখ করে, উনার অ্যাটর্নি জেনারেলের আইনমন্ত্রী বানান। এই তিনটা দিকের বাইরে রাষ্ট্র কেমনে দাঁড়ায় থাকবে? উনি যেমনে চান তারেক সাহেব সেমনেই চলেন। এটা চুক্তি করে আসছেন, ওই চুক্তি বাতিলও করতে পারে না। ইন্ডিয়ার সাথে কিন্তু আমি তো একদম পুরো তাহলে ইউনূসকে কিছু বললে জামাত এবং ফুয়াদের কেন এত কষ্ট হয়? আমি সেটা আমার কাছে লোক দেখানো কষ্ট মনে হয়। ইউনূস সাহেবের কিছু বললে তারেক সাহেবের কষ্ট হওয়া উচিত, কারণ ইউনূস সাহেবের প্রতিটা ফুটপ্রিন্ট তারেক সাহেব অনুসরণ করতেছে। আমি আপনার আলাদা করে বলবো না আনিস ভাই। আচ্ছা আনিস ভাই, আপনার জন্য স্পেসিফিক প্রশ্নটা আমি একটু করতেছি। তার আগে একটা দর্শক মন্তব্য করছেন, খালেদ ভাই আপনার বন্ধু শাকিল, রূপা এদের অপরাধ আপনি কি সত্যিই খুঁজে পান না? ভাই আপনারা যদি খুঁজে পান তাহলে আমারে বললেন। আমি দেখতেছি ওনাদের নামে খুনের মামলা আছে, এখন ওনারা খুন করছে সেটা আপনারা প্রমাণ করছেন, এবং 2 বছর ধরে ওনাদেরকে জামিন দেন না। এটা কোন আইনের মধ্যে এটা আছে? একজন আইন বিশেষজ্ঞ এখানে বসে রয়েছেন, তাদের জিজ্ঞেস করেন তো ফুয়াদ সাহেব বলুক তো যে এটা ওনারা জামিন পায় না। মামলার কোন ধরনের প্রসিডিংস হয় না, খালি আটকায় রাখছেন যে রূপা প্রশ্ন করলো কেন, শাকিল 71 করলো কেন। এই কইরা আপনারা বাংলাদেশে ন্যায় বিচার করবেন? আমি জানি না ভাই। এখন আপনারা যাই হোক, আনিস ভাইয়ের প্রশ্ন করি। আমার এগুলি বলে লাভ নাই, আমার এগুলি বলে লাভ নাই, আমার বলে লাভ আছে। আমার এগুলি বলে লাভ নাই, কারণ আমার কথা তো আর কেউ শুনবে না। আনিস ভাই, খালিদ ভাই ওই যে প্রফেসর ইউনূসকে মুক্তিযুদ্ধ বিরোধী বলছেন, দেখেন ফ্যাক্টস সাপোর্ট করে না, মানে সমালোচনা করেন। প্রফেসর ইউনূস আমেরিকাতে মুক্তিযুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠক ছিলেন। সিনেটে, কংগ্রেসে উনি অ্যাক্টিভলি লবি করছেন বাংলাদেশের স্বাধীনতার জন্য, প্রোগ্রামাদি আয়োজ করেছেন, প্রচুর ছবি আছে, ভিডিও আছে। ঠিক আছে আনিস ভাই, আপনার জেলে নিছে 100 দিন রাখছে, আপনার একটা আলাদা কাজ আছে। ঠিক আছে, এটা নিয়ে আমরা রং জায়গাতে সমালোচনা করে লাভ নাই। না, এটা আমরা না বলি। ডক্টর ইউনূস সাহেব আড়ালে কি করছে না, সারফেসে যেগুলি আছে সেগুলি নিয়ে আমি ওনার উপরে মানে আমি জানি না, মানে উনি সারফেসে যা আছে। যাই হোক আনিস ভাই, মানে আমি যুদ্ধকে মুক্তি দিতে চেয়েছেন, এবং উনি বঙ্গবন্ধুকে সবগুলি ইতিহাস থেকে মুক্তি দিতে চেয়েছেন। উনি 32 নম্বরের বাড়ি ভেঙেছেন, মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত সমস্ত ঘটনাগুলো উনি ঘটিয়েছেন। উনি আওয়ামী লীগকে নিঃশেষ করতে চেয়েছেন। আমার চোখে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে, আমি একটু শেয়ার করি, আমার চোখে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে ছাত্রদের একটা সম্ভাবনাময়ী মুভমেন্টকে তিনি সাফল্যের সাথে ধ্বংস করতে পারছেন। অনেক সম্ভাবনা ছিল, উমুককে মাস্টারমাইন্ড, উমুককে এটা করে উনি বিভক্তির পর বিভক্তি করছেন, উমুককে মন্ত্রী করে তুমুককে এইটা করে, মানে উনি বিভক্তির পর বিভক্তি করছেন। যাই হোক আনিস ভাই, আপনার জন্য প্রশ্ন। একটি পত্রিকার ফটোকার্ড শেয়ার করে আপনি উচ্ছ্বাসী প্রকাশ করেছিলেন, যেখানে বলা হয়েছিল ডক্টর ইউনূসের ভিভিআইপি মর্যাদা 1 বছর থেকে কমিয়ে 6 মাস করা হয়েছিল। শেষ পর্যন্ত দেখা গেল সেই তথ্য সঠিক নয়। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী ডক্টর ইউনূস 1 বছর বিশেষ নিরাপত্তা পাবেন, ভবিষ্যতে যারা উপদেষ্টা পাবেন তাদের জন্য 6 মাস হবে বিশেষ মর্যাদা। মানে আমাদের প্রশ্ন আনিস ভাই, মানে আমরা আপনাকে যেরকম দেখি আপনি আমাদের অগ্রজ, আপনি অনেক জায়গায় সাংবাদিকতা শিক্ষাও দেন, কিন্তু আপনি যখন সোশ্যাল মিডিয়ামে কোনো কিছু শেয়ার করেন তখন যেন আপনার পছন্দ অপছন্দ, আপনার রাগ ক্ষোভ এগুলি এই ফটোকার্ডটা কিন্তু যদি হইতো, এইটা নিয়ে আপনার উচ্ছ্বাস প্রকাশটা আনিস ভাই একটু রুচিতে ওকে আমি বলি, এটা আমি যে ফটোকার্ডটা শেয়ার করেছি এটা কালের কণ্ঠের ফটোকার্ড, এটা যুগান্তর করেছে, এটা বাংলা ট্রিবিউন করেছে, বাংলাদেশের 8-9টা মিডিয়া একসঙ্গে করেছে। তো আপনি বলেন, বাংলাদেশের মিডিয়া যদি আপনি ফলো করেন, আপনি কি এইগুলোকে কোনো মিডিয়া মনে করবেন না? আপনি
এরপরে বলেন যে আমি ফটোকার্ড শেয়ার করেছি, আপনি খেয়াল করে দেখবেন এটা তো ফান, কমপ্লিট ফান, এটা তো সিরিয়াস কিছু না। এখন আপনি বলতে পারেন যে আপনি তথ্যটা ভুল ছিল, সেটা প্রমাণ দেবে ওই পত্রিকাগুলোই, তারা মাপ চাইবে যে ভাই এটা সত্য না, আমি ব্যক্তিগতভাবে এটা যোগাযোগ করেছি, তোমরা এই ধরনের ভুয়া তথ্য কেন দিয়েছো। তারা আমাকে যেটা বললো সেটা হচ্ছে যে এটা একেবারে আপনাকে এর মধ্যে বলে রাখে যে আমি যে ফটোকার্ডটা শেয়ার করেছি সেখানে আমি কিন্তু এটা আপডেট দিয়েছি, এটা সত্য নয়, সেটা আপনি হয়তো দেখেন নাই। না, তো এই আপডেট দিলেও আনিস ভাই ব্যাপারটা কি হয়, আপনি এটা ফটোকার্ড শেয়ার করার সময় যদি আপনি এটা উচ্ছ্বাস, ভাই এটা তো অনেক পরে, এই যে এটা যে হয় নাই সেটা তো আমরা অনেক পরে জানলাম, কয়েক ঘন্টা প্রায় 8 ঘন্টা পরে জানলাম যে এটা হয়নি নাকি। তো এটা তো কিন্তু এবং বাংলাদেশ তো মিডিয়া দিয়েছে, আমাকে শেষ করতে দেন। জি জি। তখন আমি ওদেরকে জিজ্ঞেস করলাম যে কেন এটা হয়েছে, বলে যে এটা সিদ্ধান্ত ছিল এবং তার সিদ্ধান্তের একটা কপিও আমাকে পাঠালো যে দেখেন আপনি এই যে গভর্নমেন্ট ড্রাফটটা কি ছিল, শেষ মতে এসে ওই ড্রাফটের সঙ্গেই একটা যুক্ত করে দিল যে ডক্টর ইউনূস যে অর্ডিন্যান্সটা জারি করে দিয়েছিলেন সেটা ছাড়া বাকিদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে, সেটা কি 6 মাস করে হবে এখন থেকে, এটা এই মেয়াদটা ক্ষমতা ছাড়ার পর 6 মাস হবে। ডক্টর ইউনূস যেটা 1 বছর করেছে, কিন্তু উনি যেহেতু করে ফেলেছেন উনারটাকে বাদ দিয়ে করেছে, এখন এটা ভবিষ্যতের জন্য করেছে আইনটা। অ্যাবসলিউটলি। কিন্তু আনিস ভাই আমি আপনার একটা কথা বলি, আপনি গুরুজন, আমি কিন্তু দেখেছি যে বাংলাদেশের পত্রপত্রিকারা যখন কোনো কিছু ঠিক করে না, মানে আমিও এর মধ্যে ইনক্লুডেড, তখন আমি এটা জাস্টিফাই করার জন্য বলে এটা ড্রাফট করছে। ভাই ড্রাফট দেখে সাংবাদিকতা তো সাংবাদিকতা না। দ্বিতীয় কথা হচ্ছে যে আনিস ভাই আমার মনে হয় এইটা কোনো এক অনুষ্ঠানে বা কোনো এক আড্ডায় আপনার সঙ্গে আলোচনাতেই আমরা এটা দেখছি যে আমরা যদি কোনো কিছু আমি না নিজে এটা না দেখি, সরকারের ওয়েবসাইটে আপনার এটা 8 ঘন্টা লাগলো, কিন্তু সরকারের ওয়েবসাইটে দেখলে আপনার এটা 8 সেকেন্ড লাগতো। সরকার এগুলি সব তার ওয়েবসাইটে আপ করে। এই ধরনের এখনো ব্যাখ্যা দেয় না এটা। জি, সরকার অত কিছু ব্যাখ্যা দেয়, এরকম একটা নিউজ সঙ্গে সঙ্গে হলো 8 ঘন্টা পরেও তো এটা কোনো ব্যাখ্যা না, তারা দেখে মজা দেখতেছিল, এবং যে পত্রিকাগুলো এটা তো ইউনূসের গায়ে লাগতেছে, এইজন্য মজা দেখতেছিল। এটা তারেক সাহেবের ব্যাপার হলে 30 সেকেন্ড লাগতো ওর এটা করতে। না সিরিয়াসলি, আমি এগুলি খেয়াল করি, তো বিদেশে থাকি, আমার অনেক সময় ধরেন এরকম একটা ভুয়া ফটো কার্ড জনাব তারেক রহমানের ব্যাপারে হইলো যে জনাব তারেক রহমান এখন থেকে বেতন 230 টাকা কম পাবেন অন্য প্রধানমন্ত্রী থেকে, দেখতেন এটাতে 3 সেকেন্ড লাগতো এটা ঠিক করতে। সেটাই, আমি যদি দেখতাম যে সঙ্গে সঙ্গে এটার প্রতিবাদ হয়েছে বা এটা তথ্য না, তাহলে ঠিক করে দিতাম। আমি অনেক দেরিতে পেয়েছি, আমি অনেক দেরিতে আপডেট দিয়েছি যে কথাটা সত্য না। ওকে, আপনার নিয়ে আমি পরের প্রশ্নটা একটু করে আবার ব্যারিস্টার ফুয়াদের কাছে যাই। ব্যারিস্টার ফুয়াদের জন্য আমার স্পেসিফিক প্রশ্ন আছে, সেই জন্য আমি একটু ছোট করে জানি যে সন্ত্রাস বিরোধী আইনে আপনি ডক্টর ইউনূস সরকার আমলে কারাবন্দী হয়েছেন, ওই সরকারের সময় আপনি জামিনে মুক্ত হয়েছেন, সেই মামলার অবস্থা না, ওই সরকার আমলে মুক্ত হই নাই, আমি বিএনপি সরকার আমলে মুক্ত হয়েছি। সরি, এই সরকারের আমলে, আমি ওই বলতে গিয়ে এই বলছি, সরি, মানে এটা এই সরকারের আমলে আপনি মুক্ত হয়েছেন, সেই মামলার অবস্থা এখন কি? সেই সময় দুদকও আপনাকে নিয়ে তদন্ত শুরু করেছিল, এগুলি কি থেমেছে না এখনো চলছে এই তদন্ত? না, এগুলো তদন্ত চলবে, এগুলো তো কোনো না, এগুলোতে যায় না। এবং দুদকও প্রমাণ পেয়েছে এটা একটা হয়রানিমূলক মামলা, কারণ আমাকে বলেছে যে আমাকে অভিযোগ ছিল যে আপনার অ্যাকাউন্টে টাকা আসলো কোথা থেকে, তাদেরকে আমি প্রমাণ দিয়েছি টাকা কোথা থেকে এসেছে, তারা স্যাটিসফাইড। এবং সরকার আমার বিরুদ্ধে যে আরেকটা মামলা করেছে, আমি কালকেও এটা জিজ্ঞেস করলাম তদন্তকারী কর্মকর্তাদের, ভাই এটা কতদিন চলবে? চলুক না, এগুলো তো কোনো নাই, এগুলো তো কোনো পাত্তা নাই, আপনি নিজেও জানেন এটা ভুয়া মামলা। So this is the condition. আর দুদকের তদন্ত প্রক্রিয়া চলতেছে। দুদক আমার প্রশ্নটা কি আনিস ভাই, আমি বলি, প্রধানমন্ত্রী যখন আপনাকে ফোন করে ফেলছে, আমার ধারণা দুদক আর আপনার মানে চৌকাঠে আসবে না, ব্যাপারটা কি এরকম? না, এটা একটা ভুল ব্যাখ্যা হবে। এটা একটা ভুল ব্যাখ্যা হবে, কারণ দুদক আমার কাছে তারপরেই চেয়েছে যে এই তথ্যগুলো, আমি ওই তথ্যগুলো দিয়েছি তাদেরকে এবং তারা স্যাটিসফাইড। এটা তো আমার নিজেরই টাকা। ভেরি গুড। কি খালেদ ভাই কি এখন প্রশ্ন বাইচা নিতেছেন, নাকি যেটার উত্তর দিতে পারবেন শুধু সেটাই নেন? আই ডোন্ট নো, মানে কি বাইচা নিলাম, কি করলাম আমি। ব্যারিস্টার ফুয়াদ, আপনার জন্য স্পেসিফিক প্রশ্ন হচ্ছে যে আপনি জানেন, মানে খুব ছোট করে বলছিল যে আপনার যে জোট, যেটাকে আপনি নির্বাচনের জোট বলছেন, সেই জোট উপজেলায় অফিস রুম পায়ে খুব হাততালি দিচ্ছেন, তারপর আবার বলছেন যে আমার স্ট্যাটাস বা ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সি যেহেতু আমার অবস্থার অনেক উপরে, সেই জন্য আমাকে কেন গাড়ি দেওয়া হবে না, এটা যে তার চাকরি না সেইটাই বুঝাইতে, মানে আমি জানি না এটা কেমনে তারা বোঝানো সম্ভব। এখন থানার ওসিরও গাড়ি আছে, আবার এএসপির গাড়ি নাই, মানে গাড়ি ওয়ারেন্ট প্রেসিডেন্ট
কোইন্সিডেন্স দিয়ে হয় কিনা সেইটা আমি জানি না। আপনি এগুলির কি মনে করেন? যে আমার কাছে মনে হয় যে উপজেলা চেয়ারম্যানের উপর ছড়ি ঘুরানোর নতুন উদ্যোগ হিসেবে কেউ কেউ দেখতেছেন এই বসার জায়গাটা, কেউ কেউ দেখতেছেন এই যে গাড়িটার আসলে একটা অপ্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় বক্তব্য। আপনার কাছ থেকে এটা একটু শুনতে চাই, আপনি কি মনে করেন? আচ্ছা, এর আগে আপনি একটা যে জরিপ মির্জা ফখরুল ভাইয়ের একটা কমেন্টের উপর জি, একটা জরিপ জি, তুলে ধরেছিলেন, জি। ওটা নিয়ে আমার বক্তব্য হচ্ছে যে ফখরুল ভাইকে তো আমরা বাংলাদেশের পলিটিক্সে যত সজ্জন রাজনীতিবিদ হিসেবে চিনি আর কি, এবং আওয়ামী লীগের আমলেও দেখেছি বক্তব্যে শব্দ চয়নে উনি অত্যন্ত সাবধানতা অবলম্বন করেন আর কি। তো এইটা আমাদের কাছে তো ভয়ঙ্কর লেগেছে আর কি, যে নির্মূল শব্দটা তো মানে শুনলেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা মনে পড়ে আর কি, যে আপনি একসময় ওখানে ছিলেন, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, হলোকস্ট, ওইটা নিশ্চয়ই আপনি অনেকগুলো জাদুঘরে গেছেন, মেমোরিয়াল জাদুঘরে, কিন্তু ভয়ঙ্কর ব্যাপার আর কি নির্মূল করার জায়গা। এবং আমরা আশা করেছিলাম যে আমরা সমালোচনা করবার পরে মির্জা ফখরুল সাহেব একটা ক্লারিফিকেশন দিবেন যে রাজনৈতিকভাবে মোকাবেলা করব, আমরা তাদের রাজনীতিকে ডিল করবো, হোয়াট এভার ইট ইজ। তো সেটার একটা ব্যাখ্যা আসা দরকার। গুরুত্বপূর্ণ হচ্ছে এই বক্তব্যটাকে আপনার জরিপে 26% মানুষ যারা অংশগ্রহণ করেছে তারা সমর্থন করেছে। এখন আপনার এখানে পার্টিসিপেন্ট কত, এটার মানে ডেটা রেঞ্জ কত আমি জানি না। 39,000 ভোট দিয়েছে। আচ্ছা, তাহলে 39,000-এর 26% ধরেন 1/4 আর কি। তো 10,000 ধরেন, 8-9,000 মানুষ এটাকে সমর্থন করেছে। তো এইটা আমার কাছে মনে হচ্ছে আরো ভয়ঙ্কর একটা ব্যাপার, যে নির্মূল করবার জায়গাতে বিরোধী দলকে, যারা প্রায় 3 কোটি ভোট পেয়েছে, তার বিশাল কর্মী বাহিনী আছে, 80-90 হাজার, এরকম একটা ফোর্সকে আপনি পলিটিক্যালি ডিল করেন, পলিটিক্যালি তাকে আপনি যে কোনো ভাবে যারা করে রাজনীতিতে সেটা করেন, কিন্তু নির্মূল করবার জায়গাটাতে আমরা একটা ক্লারিফিকেশন আশা করেছিলাম, যেটা পেলে ভালো হতো। আমার মনে হয় যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমার বেশ কয়েকবার ইন্টারভিউ আমি তাকে করেছি, মানে শেখ হাসিনার আমলে অন্তত 5 বার, তারপরে আরো এই কয়েকবারে 4 বার। আমি তার সাথে ব্যক্তিগত আলাপচারিত, আমার কাছে কখনোই মনে হয় না মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোনো রাজনৈতিক দল, আসলে সেটা যে রাজনৈতিক দলে হোক, নির্মূল করার পক্ষে। এইটা আমার ধারণা এখানে শব্দের ব্যবহার, এটা কোনো একটা সিমেন্টিক, আপনি যেটা বললেন যে উনি খুব বাছাই করা শব্দ ব্যবহার করেন, এটা তিনি মিন করেছেন কিনা আমার ধারণা যে তিনি এটা আসলে ব্যাখ্যা দিবেনও। এবং আমি এটা এরপরে ওনার অবস্থার পরিবর্তন হয়েছে কিনা জানি না। এই 1 মাস আগেও তার সাথে যখন আমার সর্বশেষ কথা হয়েছে, এরকম কোনো ধ্যান ধারণা উনি লালন করেন না যে কোনো রাজনৈতিক দলকে আসলে নির্মূল করতে হবে। আমি কারেক্ট, তো সেই জায়গায় আচ্ছা, এখন আপনার পার্লামেন্টের কোশ্চেনে আসি। আমি নীতিগতভাবে মনে করি যারা পার্লামেন্ট মেম্বার, যাদের গাড়ি নাই ব্যক্তিগতভাবে ব্যবহার করার, তাদেরকে আসলে গাড়ির সাপোর্টটা দেওয়া উচিত। আর দ্বিতীয়ত হচ্ছে, আমি ওয়েস্টের সব জায়গাতেই দেখেছি আপনার সকল এমপিদের কি এলাকাতে পার্লামেন্টারি অফিস আছে। শুধু তাই না, ইংল্যান্ডে দেখেছি যদি তার ডমিসাইল না হয়, মানে রেগুলারলি তিনি ওই কনস্টিটিউশনে যদি না থাকেন, তার বাসা ভাড়ার টাকাটাও দেয়, এরকম ইউরোপিয়ান কাস্টমসের মধ্যে এটা আছে। তো সেই জায়গাতে আমার মনে হয় যে একটা কমিটি হোক, পার্লামেন্টারি তো সুযোগ সুবিধা বিষয়ক একটা স্পেশাল কমিটিই থাকে আর কি, তো সেই কমিটিতে রেফার করা হোক। এবং করে যদি ন্যায্যতা থাকে, ধরেন একটা ট্রান্সপোর্টের জন্য একটা বেসিক, অনেকেরই দেখলাম অনেক এমপির গাড়ি নেই বলেছে পার্সোনালি, তো সেটা বিবেচনা করা যেতে পারে, কারণ আপনি যে সুযোগ সুবিধা দিচ্ছেন যেটা পার্মানেন্ট ব্যবহার করবেন। এখানে কিন্তু একটু আমার মনে হয় একটু বুঝতে ঝামেলা হইতেছে, যে আপনি যখন আপনি আইনজীবী, আপনি জানবেন, আপনি যদি আজকে এমপি হইতেন, তারপরেও কিন্তু আপনি হাইকোর্টে মামলাগুলি করতে পারতেন, কিন্তু আপনি একটা মন্ত্রী হইলে সেটা আর পারবেন না, আপনি একটা সচিব হইলে আপনি আর এটা পারবেন না, কারণ ওইটা বেতন, এটা চাকরি, আর এটা হচ্ছে জনপ্রতিনিধি হিসেবে আপনি আমাদের পক্ষে গিয়ে ওইখানে বসতেছেন, সেইটার জন্য আপনাকে কিছু ভাতা দিয়ে কম্পেনসেট করা হচ্ছে, বাট দিস ইজ নট ইউর জব। আপনার কোনো জব এটার জন্য আটকাবে না। আপনি জানেন, আপনি মন্ত্রী হইলে আপনার বার কাউন্সিলের সনদও আপনাকে আসলে রাইখা দিয়ে আসতে হতো, ডাক্তারের ক্ষেত্রে ওই লাইসেন্সও তার রাইখা দিয়ে আসতো, ইঞ্জিনিয়ারের ক্ষেত্রেও তাই, সাংবাদিকের ক্ষেত্রেও তাই। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে ভাতা তো অলওয়েজ ভাতা নিয়ে আসলে কথা বলাই যাইতো, কিন্তু এইটারে নিয়ে সংসদে বলা এবং উপজেলা অফিসের কি সমস্যা, আপনি ইংল্যান্ডের উদাহরণটা দিচ্ছেন, ভালো হয়েছে। ইংল্যান্ডের ঝামেলাটা কিন্তু ডিফারেন্ট। ইংল্যান্ডে আপনি জানেন যে ইংল্যান্ডে কিন্তু স্থানীয় সরকার এত শক্তিশালী যে ইংল্যান্ডের প্রধানমন্ত্রীরও কিন্তু লন্ডনের রাস্তার একটা ম্যানহোলের ঢাকনা সরানোর ক্ষমতা নাই। তো ওইখানে গিয়া লোকজনের অফিসে বসে কথা শুনবে, সেটার জন্য একটা ছোট্ট অফিস থাকে, এটা আপনি ভুল বলেন না, এক চেয়ার একটা ছোট্ট অফিস, কিন্তু সেইটা গিয়া স্থানীয় সরকারের উপরে গিয়ে বসে না। হ্যাঁ, নিঃসন্দেহে ওটা তো আপনাকে কাঠামোগতভাবে অ্যাড্রেস করতে হবে, যে আপনি আইনগতভাবে এমপিদেরকে লোকাল ডেভেলপমেন্টের অ্যাডভাইজার করে রেখেছেন, তার মাধ্যমেই উপজেলাতে ডেভেলপমেন্ট ফান্ডটা ডিস্ট্রিবিউট হবে। আপনি আইনটা চেঞ্জ করে ফেলেন, মানে এমপি উপজেলাতে গিয়ে বসতেছে একটা বিল্ডিং এর ভিতরে, এই ফ্লোরে ওই ফ্লোরে,
আপনি বহু জায়গায় দেখবেন যে একই অফিসে লোকাল গভর্নমেন্ট, ন্যাশনাল পার্লামেন্টের বিভিন্ন সেকশন, অফিস, সিভিল সার্ভিস, বিল্ডিং তো ইস্যু না ভাই, কোথায় বসতেছে, ইস্যু হচ্ছে কাঠামোগতভাবে লিগ্যাল প্রভিশন পরিবর্তন করা দরকার, এবং এইটা ইমিডিয়েটলি করেন, করে আপনি এমপি কে একটা কার্যালয় করে দেন সব কনস্টিটিউয়েন্সিতে, যাদের ট্রান্সপোর্ট দরকার তাদের ট্রান্সপোর্টের ব্যবস্থা করেন, এটার ব্যাপারে আমি একমত। কিন্তু ডেভেলপমেন্টের অ্যাডভাইজার রেখে তাকে আপনি অফিস যদি নাও দেন, গাড়ি যদি নাও দেন, কিছু না দিলেও তারপর সে ছড়ি ঘুরাবে, কিছু না দিলেও সে ঢাকায় বসে মাথার ছড়ি উপরে বসে থাকবে। রাইট রাইট। হ্যাঁ, ঢাকায় বসে ছড়ি ঘুরাবে, ওই টিএনওরে ঢাকায় নিয়ে আসবে এমপি হোস্টেলে আসার জন্য, ওই ডিসি রে ঢাকায় নিয়ে আসবে, আইনা তোমার কত আমার কত পার্সেন্টেজ, ঠিকাদার অমুকরে দিবা কাজ, ও বালু দিবে ও সিমেন্ট দিবে, এগুলো করবে। ওকে, আপনি যদি মূল নারীটা ছেদ করতে না পারেন, গোড়ায় যদি কেটে দিতে না পারেন, এইটা ছোট ডিবেট, এটা একটা মাইনর ডিবেট আমি মনে করছি। রাইট। না, আমি আপনার সাথে অ্যাবসলিউটলি একমত ইয়ার মধ্যে, যে আপনি আসলে যদি ওই ব্যবস্থাটা রাখেন তাহলে অফিস দেন আর অফিস না দেন, 4টা গাড়ি দেন বা একটাও গাড়ি দেন না, ওই ব্যবস্থার মধ্যেই থাকবে। আমি আনিস ভাইয়ের জন্য স্পেসিফিক আমি শেষ প্রশ্ন করব। ফুয়াদের জন্য আমার একটা শেষ প্রশ্ন আছে, তার আগে একজন দর্শকের মন্তব্য একটু পড়ে শোনাতে চাই আপনাদের। ডিফারেন্ট থিঙ্কিং ওনার নাম। উনি বলতেছেন, ডক্টর ইউনূসের আমলে খালেদ ভাই বিশেষ সুবিধা পায় নাই বলেই কি এত চুলকানি? ডক্টর ইউনূস সাহেবের কোনো ভালো কাজ কেন দেখতে পায় না খালেদ ভাই? নাকি ইন্টারভিউ না দেওয়াই ইউনূস সাহেবের সবচেয়ে বড় অপরাধ? না, আমার কোনো মন্তব্য নাই। আমি আনিস ভাইয়ের জন্য প্রশ্ন করতে চাই যে আনিস ভাই, জেলা আমরা খালিদ ভাই আপনাকে একটা টকশোতে ডাকবো, আপনাকে একটা টকশোতে ডেকে এগুলো আমরা জিজ্ঞেস করবো আপনাকে। না, জিজ্ঞেস করতেই পারেন, আমার কোনো উত্তরও নাই আসলে এগুলি নিয়ে। যেমন আমার মানুষ জিজ্ঞেস করে যে জুলাই আন্দোলনে আপনার ভূমিকা কি? ভাই, আমি এক সাংবাদিক, আমার কি ভূমিকা থাকবে? আর আমি যা কিছু করছি সবগুলি ডিজিটাল ফুটপ্রিন্টই আছে, একটু কষ্ট করে দেখে নেন। যাই হোক, হাওয়েভার আমার মানে আনিস ভাই আপনার জন্য প্রশ্ন হচ্ছে, এটা শেষ প্রশ্ন আর কি। জেলা পরিষদ, সিটি কর্পোরেশন সরকারের নতুন প্রশাসক বসিয়েছেন, বাসদ সহ সরকারি বিভিন্ন গণমাধ্যম ও প্রতিষ্ঠানের নতুন প্রধান বসানো হয়েছে, এসব নিয়োগ কিভাবে দেখছেন? কার্টুন শেয়ার করার জন্য গ্রেপ্তার, হাম নিয়ে বিবিসি বাংলাকে বক্তব্য দেয়, কর্মকর্তা প্রত্যাহার, এগুলি থেকে আপনি কি বার্তা পাচ্ছেন? আমি জানি যে আপনি আরো অনেক বেশি খেয়াল করেন। কোনো একটা আলোচনায় শুনছিলাম যে এখন এটা আপনি বলছেন কিনা এই মুহূর্তে খেয়াল করতে পারছিলাম না, যে গত সরকার সময় প্রেস উইং যেমন ছিল, এই সরকারের সময় প্রেস উইংটাও আসলে খুব বেশি অ্যাক্টিভ না। আমি মাফ করবেন আনিস ভাই, আপনি না বলে থাকলে, কিন্তু আমি এই আলোচনাটা শুনলাম, এই আলোচনাটা আসে। আনিস ভাই একটু যদি মন্তব্য করেন। না, প্রেস উইং নিয়ে, প্রধানমন্ত্রী প্রেস উইং নিয়ে আমি কোনো মন্তব্য করিনি। ওকে, অন্য কেউ করছে। এটা প্রধানমন্ত্রী, এটা বেশিরভাগ যারা ওখানে নিয়োগ পেয়েছেন তারা রাজনৈতিকভাবে পেয়েছেন। তো রাজনৈতিক ইচ্ছায় তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে, তারা কি কেমন কাজ করছেন না করছেন সেটা প্রধানমন্ত্রী ভালো বুঝবেন। আমি অন্যান্য প্রতিষ্ঠানগুলোর কথা বলতে পারি, যেমন প্রশাসক নিয়োগটা দীর্ঘস্থায়ী যাতে না হয় সেটা আমরা চাইবো, নির্বাচনটা যাতে হয়ে যায়। নির্বাচন হলে সেখানে তো জনপ্রতিনিধিরা আসবে, সুযোগ পাবে ইমিডিয়েটলি। আমি মনে করি যে ইউনিয়ন পরিষদে ইলেকশন করা উচিত, এবং এটা দলীয় প্রতীক বাদ দিয়ে করা উচিত, যাতে সাধারণ মানুষ এটাতে অংশগ্রহণ নিতে পারে, সমাজের গণ্যমান্য ব্যক্তিরা যাতে ওইখানে অংশ নিতে পারে। কারণ মার্কা দিয়ে দিলে তখন আর তারা গণ্যমান্য ব্যক্তিরা সেখানে অংশ নেয় না। আর বিএসএসএ বা অন্য কয়েকটা প্রতিষ্ঠানে সরকার নতুন নিয়োগ দিয়েছেন সাংবাদিকদের, সরকার দলীয় মানে সমর্থক যারা দীর্ঘদিন ধরে সরকার দলীয় মানে বিএনপি দলীয় রাজনীতির সঙ্গে জড়িত ছিল এমন ব্যক্তিদেরকে দিয়েছেন। এটা আমার কাছে অস্বাভাবিক মনে হয় না, এবং এটা বরাবরই দেওয়া হচ্ছে। আওয়ামী লীগ আমলে তারা তাদের দলীয় যারা মানে সমর্থক যারা ছিল তাদেরকে দিয়েছে। এখানে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কাকে দিয়েছেন সেটা নয়, মানে আপনি দলীয় সমর্থক দিয়েছেন না দিয়েছেন সেটা নয়, বিষয়টা হচ্ছে যে আপনি দক্ষ কিনা, এই দক্ষতা আছে কিনা। বিএসএস যিনি আছেন, আমি মনে করি যে উনি ওই প্রতিষ্ঠানে দীর্ঘদিন কাজ করেছেন, ওনাকে আকাশ চুম্বি আমি দক্ষতা মনে করবো না, কিন্তু বিএসএস চালানোর মতো যোগ্যতা ওনার আছে। ভেরি রিসেন্টলি পিও, এটাকে বলে প্রেস ইনফরমেশন অফিসার, প্রিন্সিপাল ইনফরমেশন অফিসার, যেটা পিআইও, নিয়োগ দেওয়া হয়েছে আরেকজনকে। উনিও আমি মনে করি যে আবদাল ভাইকে নিয়োগ দেওয়া হয়েছে, আমি মনে করি উনি যথেষ্ট দক্ষ এটা পরিচালনা করার জন্য। ডক্টর ইউনূসের আমলে আমরা এই সমস্ত পোস্টগুলোতে দক্ষ লোক পাই নাই, সেই জন্য আমরা সমালোচনা করেছি। প্রসঙ্গক্রমে আসতে পারে বিএসএস এর কথা। বিএসএস এমন একটা লোককে নিয়োগ দেওয়া হয়েছিল যার ওই প্রতিষ্ঠানের একটা স্টাফ রিপোর্টার হওয়ার যোগ্যতা নেই পরীক্ষা দিলে। আমি বিএসএস এ পরীক্ষা দিয়েছি, আমি জানি, এবং আমি টিকেছি। আমি ওইখানে জয়েন করিনি, বা আমাকে তারা দলীয় আনুগত্যে নেই যেটাই হোক, কিন্তু আমি জানি যে বিএসএস কিভাবে নিয়োগ দেওয়া হয়। সেরকম একটা লোককে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ দেওয়ার পরে দেখা যাচ্ছে যে তার
এখন শুনতেছি আমি 46 কোটি টাকা নাকি তছনছের অভিযোগ তার বিরুদ্ধে আছে। তো এত এর সব জায়গায় ডক্টর ইউনূস অপদার্থ লোকগুলোকে চয়েস করতেন এবং এইভাবে দিয়েছেন, সেই জন্য তাকে আমরা সমালোচনা করেছি। দলীয় আনুগত্য কার না থাকবে, থাকতেই পারে, এটা তো কিছু হাসা যায় না। আনিস ভাই আপনাকে ধন্যবাদ। ব্যারিস্টার ফুয়াদ, আপনার জন্য প্রশ্ন হচ্ছে যে হা ভোট, মানে এইবার যে গণভোটের মধ্যে যে হা দেওয়ার জন্য ধরেন আপনার একটা অবস্থান ছিল কি কি, এবং সেটার একটা ব্যাখ্যাও ছিল। আমাদের প্রশ্ন হচ্ছে যে গত সরকার সরকারি কর্মচারী কর্মকর্তাদের এই ক্যাম্পেইনটাতে নিয়োজিত করছিল যাতে লোকের কাছে গিয়ে তারা হা ভোট দেয়। আমি একটা মন্ত্রণালয়ের কথা জানি, সেই মন্ত্রণালয় একটা গানও বানিয়েছিল মন্ত্রণালয়ের পয়সায়, পরে এটা দেখানো হয় নাই। মহিলা শিশু মন্ত্রণালয় আপনার বলিয়ে দিলাম, আপনি দেখতে পাবেন। তো এখন ঘটনা হইতেছে যে পরে আবার দেখা যেতেছে যে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত কোটি কোটি টাকা খরচ করছে। এই ক্ষেত্রে বরাদ্দ দেওয়া হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন সংগঠনকে। এই নেতাদের আবার পাল্টাপাল্টির কারণে এটা সামনে এসেছে। আপনি এই ব্যাপারটাকে আসলে কি হয় দেখেন? মানে এই জিনিসগুলি কিন্তু আমি আবারও বলি আপনাকে ফুয়াদ, আমি তো আসলে আনিস ভাই আমার থেকে একটু বড়, আমি আপনার থেকে একটু বড়, তো আমি তো মাঝখানে। আমি এই জিনিসগুলি একদম এই জিনিসগুলি করতে দেখছি হচ্ছে দলীয় সরকারগুলির, খুবই পচা গন্ধ দলীয় সরকারে। তারা যখন আর কোনো কিছু করতে পারে না তারা এগুলি করতো। তো ডক্টর ইউনূসের কি হয়েছিল, ওই সরকারে কি হয়েছিল যে এগুলি করতে হয়েছে তাদের? আপনি যদি একটু বলেন। দুইটা বিষয়। প্রথমটা হচ্ছে যে ইন্টারিম যখন গণভোটের পক্ষে ক্যাম্পেইন করতে নেমেছে তখন কিন্তু এটা সমালোচনা হওয়ার পরে তারা ক্যাম্পেইন করবার সিদ্ধান্ত থেকে উঠে আসছে এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে কিন্তু তখন কিন্তু বলে দেওয়া হয়েছে যে আপনারা এখন এটা নিয়ে ক্যাম্পেইন করবেন না। সেটা আপনার মনে থাকার কথা। এই জন্য আমার কাছে মনে হয়েছে শুরুতে এটা উচিত ছিল, শাস্তি হবে তারা যে কেউ যদি করে থাকে তখন আমার কাছে মনে হয়েছে যে শুরু থেকেই আমার মনে হয় যে ওই নিউট্রাল পজিশনটা থাকা উচিত ছিল। এটার কাজ হচ্ছে পলিটিক্যাল পার্টিস, ঐকমত্য কমিশনে যারা ছিল তারা পক্ষে বিপক্ষে এটার ক্যাম্পেইন করবে। সরকারের পজিশন হচ্ছে শুধু ফ্যাসিলিটেট করা বিষয়টাকে আর কি। ওই পজিশনটাতে থাকলেই এটা ভালো হইতো। দ্বিতীয় যে বিষয়টা বলেছেন বাংলাদেশ ব্যাংকের লেনদেনের ব্যাপার, আমার মনে হয় যে এটা ইনভেস্টিগেট হওয়া দরকার, সিরিয়াস এলিগেশন আর কি। বাংলাদেশ ব্যাংক হচ্ছে একটা রেগুলেটরি প্রতিষ্ঠান, সে চাইলেই তো একটা জিনিসের উপরে টাকা দিতে পারে না, কারণ তার তো এখতিয়ার আইন দ্বারা নির্ধারিত। এটা তো সিএসআর ফান্ড না যে ধরেন অন্য একটা কর্পোরেট ব্যাংক চাইলে আমি ঠিকানাকে 5 লাখ টাকা দিয়ে দিলাম, আমি অমুককে হাসপাতাল করার জন্য 10 লাখ টাকা দিয়ে দিলাম। মানে আবার এটা নামটা বলতে হবে। এই ব্যাংকের সিএসআর তহবিল থেকে টাকাটা পাইছে আসলে মূলত বড় টাকা পাইছে সুশাসনের জন্য নাগরিক 2.5 কোটি টাকা, যিনি আবার অনেকে পেয়েছে। আমার মনে হচ্ছে এখানে একটা জিনিস ক্লিয়ার করা দরকার যে সিএসআর ফান্ড যেটার কথা বলতেছে, এটার একটা কেন্দ্রীয় ফান্ড আছে বাংলাদেশ ব্যাংকে, ওটা বিভিন্ন ব্যাংকের এটা সিরিয়াস একটা ইনভেস্টিগেশন করা দরকার। বাংলাদেশ ব্যাংক যেহেতু ইনভলভ, এটা একটা প্রাইভেট ব্যাংক দিলে এটা আপনার একটা ডিফারেন্ট ফেনোমেনা, কিন্তু বাংলাদেশ ব্যাংকের বিষয়টা এখানে সিরিয়াস ইস্যু যে তারা আসলে তাদের এখতিয়ারের বাইরে গিয়ে কোনো কাজ করেছে কিনা। এটা নিজস্ব ইন্টারনাল অডিটও হওয়া দরকার। সরকারের পক্ষ থেকে একটা ক্রস পার্টি কমিটি করে দেওয়া দরকার পার্লামেন্টে, যারা এই বিষয়টাকে ইনভেস্টিগেট করবে এবং বোঝা দরকার যে রাষ্ট্রের কোনো আইন ন্যায্যতা এখানে লঙ্ঘন হয়েছে কিনা, এবং আগামী দিনে এটাকে তারা কিভাবে এই মিসম্যানেজমেন্ট থেকে রক্ষা করবে সেটার সেফগার্ডটাও প্রস্তাব করা এট এ টাইম। ওকে, বেশি ফুয়াদ আপনাকে আর ধন্যবাদ। কিন্তু আপনারা থাকতে থাকতে আরো দুজন দর্শকের দুইটা মতামত পড়ার লোভ সামলাতে পারছি না। সাইদুর রহমান উনি লিখছেন যে এতটাই বাচাল যে উপস্থাপক তার বিশ্লেষকদের চেয়ে অনেক বেশি বকবক করে, এটাই খালেদ মহিউদ্দিন, ক্ষমা করবেন। আরেকজন দর্শক উনি বলছেন যে ইমরান খান জামাতের পরবর্তী যদি কোনো বি টিম খোলা হয় সেটার প্রধান হবে খালেদ মহিউদ্দিন, নাম হবে XYZ পার্টি। থ্যাংক ইউ সো মাচ। আজকে ব্যারিস্টার ফুয়াদ এবং আনিস আলমগীর ভাই দুইজনই অনেকগুলি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছেন এবং আমাদেরকে মানে কি বলবো অনেকগুলি বিষয়ে তাদের মন্তব্য, তাদের মতামত, তাদের প্রকাশ স্পষ্ট করেছেন। এই জন্য আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। অনেক দর্শক আমাদের সঙ্গে ছিলেন, এক পর্যায়ে প্রায় 5000-এর চেয়েও কিছু বেশি দর্শক লাইভ ছিলেন আমাদের সঙ্গে সংযুক্ত। তারা অনেক ধরনের মন্তব্য করেছেন, বেশিরভাগই আপনাদের ভালো বলেছেন, কেউ কেউ আপনাদের খারাপও বলেছেন। তো সব মিলিয়ে দর্শকরা ছিলেন আপনাদের সঙ্গে, সেজন্য আপনাদের দুজনকে এবং দর্শকদের অনেক ধন্যবাদ। দর্শক আমাদের সঙ্গে আবার আপনাদের দেখা হবে পরবর্তী কোনো অনুষ্ঠানে। সে পর্যন্ত অনেক ধন্যবাদ।